মানুষ সামাজিক জীব হলেও অনেক দার্শনিকই সময় অসময়ে তাদের লেখনের মাধ্যমে তাদের ভাবনা এবং চেতনায় আমাদেরকে জানিয়েছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা ক্ষুদ্র বিন্দুর মতো ভীষণ একা। আমাদের আশেপাশে অনেক বন্ধু থাকা সত্ত্বেও দিন শেষে হয়তো একাই নিজের কাছে ফিরতে হয়। তাই মাঝে মাঝে সবসময় একেবারেই যখন আমরা মানুষের উপর ডিপেন্ড করে থাকি বা নির্ভর করে থাকি, সেই সময়টাকে ছাড়িয়ে এক সময় যখন একা হতেই হয়, সেই একা থাকাটাকেই কীভাবে উপভোগ্য করা যায় সেটাও শিখে নিতে হয়। সেই বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ প্রেজেন্স লেডিস ক্লাবে। নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবে আমরা যেটা আলোচনা করি সেটা হলো নারীরা মিলে একসাথে নানান বিষয় নিয়ে আমাদের আড্ডা হয়, এবং সেই আড্ডার আজকের যে বিষয়টা, আমার মনে হয় আপনারা সবাই এই বিষয়ে একটা সম্পর্ক করতেই পারবেন। একা থাকাও শিখতে হয়। যখনই আমরা বন্ধুদের সাথে থাকি সেটা অসম্ভব সুন্দর একটা সময়, কিন্তু যখন একা থাকি সেই সময়টাও কি আমরা এনজয় করতে পারি কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকের কথা হবে। আমাদের সাথে সেই বিষয়ে আড্ডা দিতে আমাদের সাথে 3 জন বন্ধু যুক্ত হয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে সবার আগে যিনি যুক্ত হয়েছেন তার নাম হলো নুসরাত জাহান। তিনি একজন শিক্ষক, প্লে পেন স্কুল ও ট্রেনিং কমিশনার 2024, এবং তিনি আছেন JCI ঢাকা স্পার্কসে। তার পাশে আছেন সুমাইয়া মাহমুদ স্বর্ণা। তিনি সহকারী অধ্যাপক, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং তিনি লোকাল প্রেসিডেন্ট 2024 JCI ঢাকা স্পার্কস। এবং তার পাশে আছেন তৌফিতা আফরোজ নাওমি। তিনি শিক্ষক, দ্য আগা খান একাডেমি ঢাকা ও কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি JCI ঢাকা স্পার্কস। মানে 3 জনই JCI থেকে আছেন এবং 3 জনেরই শিক্ষকতার সাথে একটা সম্পর্ক, তাই না? তো 3 জনকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। শুরুতে নুসরাত আপুর কাছে জানতে চাই, লেডিস ক্লাবে এসে কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে আজকে আপনাদের এখানে এসে। খুবই ভালো লাগছে যে আমরা 3 জনই হচ্ছে একই কর্মক্ষেত্র থেকে এসেছি এবং একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে আজকে কথা হবে। দেখা যাচ্ছে যে JCI একটা প্রতিষ্ঠান, এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, এবং সেখান থেকে ঢাকা স্পার্কসের আন্ডারে আপনারা কাজ করছেন একসাথে। তো সেটার সাথে আপনাদের তো একটা সমঝোতা আছে নিজস্ব, কিন্তু আপনারা নিজেদের কাজের যে ক্ষেত্রটা সেটাও আসলে রিলেট করতে পারেন একজন আরেকজনের সম্পর্কে। আমরা স্বর্ণাপুর কাছে এসে জানতে চাবো যে লেডিস ক্লাবে আসার পরে দেখা যাচ্ছে যে নারীদের একটা আড্ডা দেওয়ার প্ল্যাটফর্মে এই জায়গাটাকে কেমন মনে করেন? প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই নেক্সাস টিভিকে যে আমাকে এরকম সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি এর আগে বেশ কয়েকবার লেডিস ক্লাবের বেশ কিছু এপিসোড দেখেছি, এবং আমি 2টো এপিসোডে জুম লিঙ্কের থ্রু জয়েনও করেছিলাম। সো আই ওয়াজ আ পার্ট অফ ইট প্রিভিয়াসলি। তো খুব ভালো লাগছে এখানে এসে। আর বরাবরের মতোই আমি দেখেছি যে লেডিস ক্লাবের যে টপিকগুলো নিয়ে আসলে আলোচনা হয় সবগুলোই আসলে সময় উপযোগী, এবং আমার মনে হচ্ছে আজকে যে টপিকটা এটা নিয়েও কথা বলাটা খুব জরুরি। আমরা অনেকে এই বিষয়ে চিন্তা করি, একা থাকার বিষয়ে অনেকে পজিটিভ ধারণা আছে, অনেকের নেগেটিভ ধারণা আছে। তো আমার মনে হয় যে আজকে আড্ডা খুব জমবে এই বিষয়ে আমরা কথা বললে। একেবারেই তাই। নাওমি আপুর কাছেও আসি। নাওমি আপুর বেশ সুন্দর একটা নাম, তৌফিতা আফরোজ। তো এই শব্দটার সম্পর্কে একটু শুনবো, কিন্তু তার আগে লেডিস ক্লাবে স্বাগত, এবং এসে কেমন লাগছে? Available at Herland stores. থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমি কয়েকটা প্রোগ্রাম দেখেছি, অ্যান্ড ওই যে আমি বলবো অনেক কিছু সুমাইয়া কভার করে ফেলেছে, যে এগুলো আমাদের ডেইলি টপিক যেগুলো আমরা ফেস করি। বাট ইটস আ প্ল্যাটফর্ম যেখানে মহিলারা এসে নিজেদের মনের ভাষাটা প্রকাশ করতে পারে। সো ইটস নাইস টু বি হিয়ার অ্যান্ড টু বি এবল টু এক্সপ্রেস আওয়ার থটস। একসাথে আমরা 4 জন মিলে নিজেদের ভাবনাগুলো ভাগাভাগি করছি। এটা ছাড়া কিন্তু আমাদের সাথে জুমে অনেক নারীরা যুক্ত হতে পারবেন, সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। সেটাই অনেক বিশেষ। অবশ্যই নিউ প্রেজেন্স লেডিস ক্লাবের একটা বিশেষ ব্যাপার যে আপনারা জানেন, আপনারা আমাদের সাথে জুমের থ্রুতে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা ফলো করেই আমাদের সাথে দ্রুততার সাথে যুক্ত হয়ে যাবেন। প্রতি সন্ধ্যা 6টা থেকে 7:30, অর্থাৎ 1.5 ঘন্টা শুধুমাত্র নারীদের আড্ডা। এবং অনেক পুরুষ বন্ধুরা আছেন, আমাদের অনেক দর্শক বন্ধু আছেন যারা কিনা আমাদেরকে দেখে আমাদেরকে সাপোর্ট করতে ভালোবাসেন, এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এখানেও যারা পুরুষ যারা আমাদের দর্শক আছেন তারা অবশ্যই নিজেদের পরিবারের কোনো নারীকে লেডিস ক্লাব দেখতে পাঠিয়ে দিতে পারেন জুমের মাধ্যমে। এখন এসে আমি একটু স্বর্ণাপুর কাছে জানতে চাই যে অধ্যাপক হওয়াটা এবং শিক্ষকতার সাথে যে জীবনটা,
এটাকে জড়িয়ে নেয়ার মানে ইন্সপিরেশনটা কোথা থেকে আসলো? আসলে এটা শুরু হচ্ছে একদম ছোটবেলা থেকে, কারণ আমাদের সময়ে না একটা কমন জিনিস ছিল যে রচনা লিখতে হতো, মানে ইংলিশে এইম ইন লাইফ। তো ওখানে সবাই মোস্টলি লিখতো ডক্টর হবে বা ইঞ্জিনিয়ার হবে, এটাই বেশি আসতো। আচ্ছা। তো আমার মনে আছে যখন থেকে আমি নিজে থেকে লেখা শুরু করলাম ইন্ডিপেন্ডেন্টলি, ক্লাস 8-এর দিকে এসে প্রথমবার আমি লিখেছিলাম যে আমি টিচার হতে চাই। কারণ আমার ছোটোবেলা থেকে কেন জানি খুব ভালো লাগতো, মনে হতো যে আমি বড় হয়ে টিচার হব, আই উইল টিচ সামওয়ান, আমার ভালো লাগতো। এবং আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম তখনও আমার ফ্রেন্ড সার্কেলে বসে সবাইকে মানে আই ইউজ টু গাইড দেম, যে মানে আমি সবার আগে পড়ে বসতাম যাতে আমি বাকিদেরকে বুঝাতে পারি, এটা আমি খুব এনজয় করতাম। আর ঠিক ওইভাবে আমার এই পেশাটাতে আসা। এবং সত্যি কথা বলতে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি এক্ষেত্রে, যে যেটা আমি একদম ছোটবেলা থেকে চেয়েছিলাম সেরকম একটা পেশার সাথে আমি থাকতে পেরেছি। এবং সাথে আরেকটা বিষয়, আপনি যখন বলছিলেন যে সবার আগে পড়ে আপনি বাকিদেরকে শেখানোর জন্য রেডি থাকেন, তো সেই ক্ষেত্রে ক্লাসে একজন ছাত্রী থাকে যে কিনা সবসময় চেয়ে চেয়ে হোমওয়ার্ক নেয়, তারপর হলো টিচার যখনই কিছু বোঝাচ্ছেন সবসময় তার কাছে একটা প্রশ্ন রেডি থাকে, সেই মানুষটাও কি আপনি ছিলেন? প্রথমটা না হলো, পরেরটা আমি। আচ্ছা, ঠিক আছে। তো শিওর আমার বেশ কয়েকজন টিচার এখন আমাকে দেখছেন, আমার খুব পছন্দের একজন স্যারও আমাকে দেখছেন আশা করছি, তো উনি জানেন। আচ্ছা, তাহলে মানে সবসময় দেখা যায় যে এই ধরনের মানুষদের কিন্তু ছাত্রীরাও যেমন করে মনে রাখেন, শিক্ষকরাও তাদেরকে খুব মনে রাখেন। আর সেরকমই হয়েছে কিনা নাওমি আপুর সাথে। নাওমি আপু তো আছেনই হলো শিক্ষক হিসেবে আগা খান একাডেমিতে, ভীষণ পপুলার একটা স্কুল সেটা। এবং সেখানে আমি একটু জানতে চাই যে শিক্ষকতার অভিজ্ঞতা কেমন এবং শিক্ষকতায় আসাটা কেন? আচ্ছা, আমার ইটস আ গুড এক্সপেরিয়েন্স। ওখানে তো অফকোর্স বাচ্চাদের সাথে থাকা, ওদের সাথে আমি আপাতত আছি গ্রেড 5-এ। সো এটা হচ্ছে অ্যাডোলেসেন্স একটা স্টেজ, দে আর প্রিটিনস। তো তার জন্য দেখা যায় ওদের যে চেঞ্জেসগুলা, এই যে তারা এমার্জ করে অ্যাডোলেসেন্সে যাচ্ছে, খুব চমৎকার একটা বিষয়। এবং দে আর গোয়িং থ্রু কনফিউশনস অফ লাইফ। কিন্তু আমরা যে টিচার হয়ে ডিল করছি, টিচারের কাজ তো পড়ানো, বাট আমি ফিল করি আমি মনে হয় থাকতে থাকে সাইকোলজিস্টও হয়ে যাচ্ছি, আ কাউন্সেলর ফর দেম, বিকজ দে কাম আপ অ্যান্ড শেয়ার সো মেনি থিংস উইথ আস অ্যান্ড টু বি হার্ড। সো খুব ভালো লাগে যে এরকম একটা প্ল্যাটফর্মে বাচ্চাদেরকে হেল্প করা। অ্যান্ড অফকোর্স এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার কান্ট্রি। তো এডুকেশন সিস্টেমের এই যে ছোট বাচ্চাদেরকে যে নার্চার করে আমরা বড় করছি, এটাই কিন্তু ফিউচারে কাজে লাগবে। এবং ওয়ান অফ দ্য মোটো অফ আওয়ার স্কুল ইজ টু বিল্ড ফিউচার লিডার্স। সো এভাবে করেই হচ্ছে আশা, এবং আই এম রিয়েলি এনজয়িং। এবং শিক্ষকতাকে আসলে এই কারণে একটা মহৎ পেশা বলা হয়। একজন শিক্ষক হলো নামে মাত্র একটা পদবি দিয়ে দেওয়া হয় শিক্ষক, এবং এই শিক্ষক শব্দটার ভেতরে যে এতগুলো পেশা অন্তর্গত করে দেওয়া আছে, এবং একসাথে দেখা যায় একজন শিক্ষককে কিন্তু অভিভাবকও হতে হচ্ছে, তারপরে তাকে কাউন্সিলরও হতে হচ্ছে প্রতিনিয়ত, এবং শিক্ষককে অনেক কিছু জানতে হচ্ছে। এই সময়ে এসে জানতে চাই আমি নুসরাত আপুর কাছেও যে প্লেপেন স্কুল এবং ট্রেনিং কমিশন, প্লেপেন স্কুল এখানে যে আছেন আপনি, তো সেখানে আমি জানতে চাই যে ওখানে তো ওরা একটু মডার্ন ধাঁচের পড়াশোনায় করানোর চেষ্টা করছেন, এবং নতুন নানান রকম একাডেমিক স্টাইল ফলো করা হচ্ছেন, বাচ্চাদেরকে এখনকার সময় অনুযায়ী শেখানোর চেষ্টা করা, যেটা তো এই ধরনের শিক্ষকতায় কেমন এনজয় করছেন এবং বাচ্চাদের সাথে ডিল করতে কেমন লাগে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এভরিডে আমার কাছে মনে হয় যে নতুন অভিজ্ঞতা আমি ফিল করছি, বিকজ প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন প্রবলেম আমরা ফেস করছি, সাথে সাথে ইনস্ট্যান্ট কিছু আমরা সলিউশন দিচ্ছি। এবং আপনি দেখবেন যে যত দিন যাচ্ছে আমাদের পড়াশোনার ধাঁচটাও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমরা যেভাবে পড়ে এসেছি এখন কিন্তু আমরা সেভাবে পড়াটা দিচ্ছি না বাচ্চাদেরকে। বাচ্চাদের স্কুলের টাইমিংটা আমরা খুব এনজয়েবল করছি, ওদেরকে খুব এনজয় যেন ওরা করে, পড়াশোনাটা খুব মজার সাথে নেয়, সুন্দর করে শিখে যায়, সেভাবে আমরা সব কিছু আমরা অ্যাপ্লাই করছি। আমাদের প্লেপ্যানে যেটা করা হয় সেটা আপনার এভরিডে নতুন নতুন বিভিন্ন কিছু ইনোভেটিভ আইডিয়া নেওয়া হয়, যে ঠিক আছে
ওর কাছ থেকে একটা আইডিয়া এসেছে, ওর কাছ থেকে আইডিয়া এসেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে যে বেস্ট আইডিয়াগুলো সেগুলো আবার ইমপ্লাই করার ট্রাই করি। এবং এটাতে কিন্তু ওদেরও খুব মজা লাগে, খুবই ক্রিয়েটিভিটি বাড়ে, তারা নিজেরা পার্টিসিপেট করতে খুব পারে। খুব বাচ্চারা তো খুব এনজয় করে, বাচ্চারা হচ্ছে ইভেন ওয়েট করে যে কখন আমার পুরা হচ্ছে উইকটা শেষ হবে, আমরা হচ্ছে লাস্ট এন্ড অফ দ্য ডে হচ্ছে এন্ড অফ দ্য উইকে আমরা হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যাক্টিভিটি ডে থাকে, হ্যাঁ ওই দিন আমরা কত কিছু করব, ওই দিন আমরা এটা করব এটা করব, বাচ্চারাও খুব মজা করে। ইভেন আমরা এমনও আছে যে বাচ্চাদের কাছ থেকে অনেক সময় আইডিয়া নিয়ে ওদের আইডিয়াটাই হচ্ছে আমরা ইমপ্লাই করছি, তখন ওদের আসলে পড়ার আগ্রহটা আরো অনেক বেশি বেড়ে যায়। হার্ড যে আমার একটা আইডিয়া এবং সেটাই ওরা অ্যাপ্লাই করছে, তার মানে আই অ্যাম ইম্পর্ট্যান্ট। এবং বাচ্চাদের মনে হয় এটা আসলে অনুভব করা, নিজেদেরকে একটা সত্তা হিসেবে জানতে পারা, এটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব একেবারেই তাই। তো সেই সময় এসে এখন আমি জেসিআই স্পার্ক সম্পর্কে আপনার কাছ থেকে শুনে নিই। সেখানে আপনি ট্রেনিং কমিশনার হিসেবে আছেন 2024 সালে। সেখানে আপনার অভিজ্ঞতা কেমন এবং জেসিআই স্পার্কস কী নিয়ে কাজ করছে, ঢাকা স্পার্কস কী নিয়ে কাজ করছে? আচ্ছা, জেসিআই ঢাকা স্পার্ক হচ্ছে আমি এই বছর ট্রেনিং কমিশনার হিসাবে আছি। সো আমরা হচ্ছে জেসিআই স্পার্ক বেসিক্যালি হচ্ছে আপনার ইয়াং লিডারশিপ হচ্ছে গ্রো করার জন্য। এখানে আমরা সবসময়ই ভাবি যে বিকজ দিস ইজ আ অর্গানাইজেশন অফ দ্য ইয়াং পিপল, আপনার 22 হচ্ছে 40-র মধ্যে যে পিপলসরা আছে তারা হচ্ছে এখানে জয়েন করতে পারে, এনি ওয়ান ক্যান জয়েন হিয়ার। তো তারা আমরা হচ্ছে ওদেরকে একটু ট্রেনিংয়ের মাধ্যমে, আমাদের যেটা ভিশন সেটা হচ্ছে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা লিডারশিপটা গ্রো করি, বিকজ আমরা বিলিভ করি এভরি পার্সনের ভিতরেই কিন্তু অ্যাকচুয়াল লিডারশিপ থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট ছোট কিছু স্টেপের কারণে কিন্তু তাদের ওই ভিতরের যে প্রতিভাটা সেটা সামনে চলে আসে। সো আমরা হচ্ছে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা রাখি যেন হচ্ছে ওই ট্রেনিংগুলোর মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন বা সামাজিক জীবন বা তাদের ক্যারিয়ারেও তারা হচ্ছে ওই ট্রেনিংগুলো ইমপ্লাই করে হচ্ছে খুব ভালো কিছু আউটকাম পেতে পারে। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তাদের ক্যারিয়ার গ্রোথের জন্য যেমন ভালো কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা আমাদের সোশ্যাল ইম্প্যাক্ট ফেলছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু পুরো একটা কান্ট্রিতেও একটা ইম্প্যাক্ট পড়ছে। আমরা অনেকগুলো ট্রেনিং এবছর নিয়েছি, যেমন কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর ট্রেনিং নিয়েছি, বিকজ এখন তো আমাদের অনেক প্রজেক্ট হচ্ছে রান হয়, সেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের মধ্যে হোক অথবা আউট অফ আওয়ার অর্গানাইজেশন হোক, সব কিছুতে ইভেন যারা বিভিন্ন অফিসেও আছে বা যে কোনো কিছুতে আপনার প্রজেক্টের কাজ করছে। সো কিভাবে হচ্ছে তারা এই আরও সুন্দর করে প্রজেক্টটা হচ্ছে রান করতে পারে, বা কী কী রিস্ক আছে, কীভাবে হচ্ছে সব কিছু ম্যানেজ করে হাউ টু ডু দ্য বেস্ট প্রজেক্টস, এগুলো সব কিছু নিয়ে আমরা হচ্ছে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। তারপর আমরা হচ্ছে আরও অনেক কিছু করেছি, যেমন আমরা হচ্ছে একটা হচ্ছে এখন কিন্তু সাইবার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সাইবার সিকিউরিটি, আমরা এটার উপর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। সো আছে আমাদের বেশ কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, মানে যুগোপযোগী অনেক কিছুই নিয়ে কাজ করছেন জেসিআই ঢাকা স্পার্কস। আমি জানি যে জেসিআই আসলে ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় যেখানে জেসিআই এক্সিস্ট করে সেখানেই তারা কিছু না কিছু সেই সময়ের প্রয়োজনীয় কিছু কাজ করবার চেষ্টা করে। লোকাল প্রেসিডেন্ট হিসেবে আছেন স্বর্ণা আপু, এবং তার কাছে এসে শুনি যে অভিজ্ঞতা কেমন এবং কি ধরনের কাজে আপনি নিয়োজিত আছেন। যদি জেসিআই নিয়ে কথা বলি, জেসিআই আসলে একটা ইন্টারন্যাশনাল ভলেন্টারি অর্গানাইজেশন, 100 বছরেরও পুরনো একটা অর্গানাইজেশন, এবং এটি বিশ্বের 105টি দেশের মধ্যে আছে। তো বাংলাদেশেও আছে জেসিআই বাংলাদেশ, এবং জেসিআই বাংলাদেশেরই একটি অংশ জেসিআই ঢাকা স্পার্কস। তো আমরা আসলে বিভিন্নভাবে কাজ করি। আপু যেটা বলছিলেন, আমাদের একটা এজ লিমিট আছে। বেসিক্যালি অনেকে অবশ্য প্রশ্ন করে যে 40 ইয়ার্সকে আপনি ইয়াং বলছেন, আবার 18কে আপনি ইয়াং বলছেন। বেসিক্যালি এটা আমরা ক্যালকুলেট করি যে এটা হচ্ছে লাইফের সবচেয়ে প্রোডাক্টিভ টাইম একজন মানুষের, তার নিজের স্কিলগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। সো এই বয়সের মধ্যে যারা আছেন তাদের নিজেদের যে স্কিলগুলো, সে ফর এক্সাম্পল আমি যে জিনিসগুলো জানি সেগুলো আমি আরেকজনকে জানাচ্ছি, আর আরও যারা আছেন তারা যেটা জানেন সেটা আমাকে জানাচ্ছে। আমরা স্কিলসগুলোকে শেয়ার করে নিচ্ছি থ্রু ট্রেনিংস অ্যান্ড ডিফারেন্ট আদার ওয়েজ। প্লাস এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বিভিন্ন পর্যায়ে, যে আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, আমরা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। সো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ। এই যে আপনি মাত্র বললেন যে সারা বিশ্বে ইন্টারন্যাশনালি আমরা যে সময় যেই জিনিসটা নিয়ে কাজ করতে হচ্ছে বা যেটা প্রয়োজন মনে হচ্ছে সেগুলো নিয়ে কাজ করছি। আমি একটু বলবো, এখানে এক্সাম্পল দিব যে
এবছর আমরা নতুন করে বেশ কয়েকটা এজেন্ডা নিয়ে কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে ওয়াটার কনজারভেশন, যে আমরা অনেকেই হয়তো নিউজ পেপার ফলো করলে দেখেছি যে 2030-35-এর মধ্যে ঢাকা শহরেও আসলে ভূগর্ভস্থ পানির লেয়ার এত নিচে নেমে যাবে যে আমাদের শুধু খাবার পানি না, আমাদের প্রতিদিন ব্যবহারের জন্য যে পানিগুলো সেটাও আমাদের হয়তো কিনে নিতে হবে, কারণ ভূগর্ভস্থ পানির লেভেলটা এতটা নিচে নেমে যাবে। তো আমরা এবছর বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছি, আমরা বিভিন্ন প্রজেক্ট স্কেচ করেছি এবং কাজ করে যাচ্ছি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি এবং আরও বিভিন্ন ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি, যেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে একটা সময় হাতে নিয়ে যাতে এই ওয়াটার লেভেলটা রিডাকশনের জন্য মানে এখানে যাতে আমরা কিছুটা ভূমিকা রাখতে পারি। এবার অনেকে বলে যে এটা তো আসলে গভর্নমেন্টের কাজ বা বড় বড় জায়ান্ট অর্গানাইজেশনের কাজ, আমরাও সেটা বলি, কিন্তু আসলে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয় এটাও আমরা বিশ্বাস করি। তো আমাদের সারা বাংলাদেশে 5000-এর মতন জেসিআইয়ের বাংলাদেশের সদস্য আছে এবং জেসিআই স্পার্কসেরও সদস্য আছে এর মধ্যে। তো আমরা প্রত্যেকে যদি নিজ থেকে কিছুটা দুপা বাড়াই, আমি হয়তো আপনাকে বলছি, আপনি হয়তো আরেকজনকে বলছেন, এভাবে সচেতনতা তৈরি হবে এবং আমরা কিন্তু রাইট সোশ্যাল অ্যাওয়ারনেস এবং কমিউনিটিতেও আমরা এটার একটা ইম্প্যাক্ট ফেলতে পারছি। অ্যান্ড ইটস সো গুড যে আপনারা শুধুমাত্র এখন যে সময়ের অসুবিধাগুলো চলছে সেগুলো নিয়েই না, বরং আমাদের দেশে কি ধরনের সমস্যা আসতে পারে সেগুলো নিয়েও পড়াশোনা করেই কিন্তু জানতে হচ্ছে, রিসার্চে রাখতে হচ্ছে, সবসময় নিজেকে আপ টু ডেট রাখা। এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস এবং আমাদের দেশে যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা সমস্যা আছে এবং নানান রকম অসুবিধা আসলে তৈরি হয়ে আছে এবং আরও কিছু সমস্যা এখান থেকে আরও তৈরি হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সবারই কিছু না কিছু করবার জায়গা আছে। না, আমি আপনার কাছ থেকেও কিছু শুনবো একটা বিরতি থেকে এসে। বন্ধুরা, কথা বলতে বলতে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। থাকবেন নিওর প্রেজেন্স লেডিস ক্লাবে। Available at Herland stores. ফিরে আসলাম নিয়র নিবেদিত লেডিস ক্লাবে। নেক্সাস টেলিভিশনের এই আয়োজনে আপনারা আমাদের সাথে আড্ডা দিতে পারেন। সকল নারী বন্ধুরা চলে আসবেন স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে, যেখানে আমরা আজকে একা থাকা শেখাচ্ছি এবং আমার মনে হয় আপনারা অনেকে একা থাকার ব্যাপারটাই রীতিমতো একটা ডিগ্রি ধারণ করে ফেলেছেন। আবার কিছু কিছু মানুষ এখনও স্ট্রাগল করেন, একটু নিজের সাথে যুদ্ধ চলে যে একা থাকা আসলে ভীষণ কঠিন, আমি একেবারেই একা থাকতে পারি না। তাদের জন্য আজকের এই আয়োজন এবং তারা আজকে শিখে ফেলবেন একা থাকলেও কিভাবে নিজেকে উপভোগ করা যায়। এটা ছাড়া যারা একা থাকা শিখে গেছেন তারাও যুক্ত হয়ে আমাদেরকে একটু শেখাতে পারেন কিভাবে আসলে আপনারা থাকেন এত একা। এই সময় এসে আমি নাওমি আপুর কাছে একা থাকার বিষয়ে যাওয়ার আগে আপনার যে রোলটা আছে, আপনি আছেন ঢাকা ও কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি হিসেবে জেসিআই ঢাকা স্পার্কসে। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি একটু জেসিআইয়ের কাজগুলো সম্পর্কে ছোট করে শুনি। আচ্ছা, আমরা জেসিআইতে প্রজেক্টস করি মেইনলি ফোকাসিং অন সাস্টেইনেবিলিটি। সো আমাদের গত 2 বছর ধরে একটা প্রজেক্ট চলছে বিউটিফুল মাইন্ডস। তো প্রথমের এটা কাজ ছিল যে লার্নিং ডিসএবিলিটিস যেটা বাচ্চারা ফেস করে, আমরা একটা স্কুলের সাথে কোলাবোরেট করে উই ট্রেন্ড দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস সো দ্যাট টিচাররাও কিন্তু অনেক সমস্যায় পড়ে, মানে ডিফারেন্সিয়েটেড বাচ্চারা থাকে, কিভাবে ম্যানেজ করবে, কারণ ক্লাসের টাইম খুব শর্ট থাকে। বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে একটু লার্নিং স্লো থাকলে দেখা যায় ফ্রেন্ডসরা আগায় যাচ্ছে, ওরা কিন্তু খুব মানে একটু ফিল করে, যে বিব্রতা বোধ ফিল করে যে আমি কিভাবে কোপ আপ করবো, আর আই এম নট আ গুড স্টুডেন্ট। সো এই যে বাচ্চাদের মধ্যেও যেটা একটা অসুবিধা হয়, এটা ছাড়া বাচ্চাদের প্যারেন্টের উপরও একটা এফেক্ট আছে, তারাও বেশ টেনশন করতে থাকেন এখনকার সময়ে। সো এইটা নিয়ে আমরা 3টা ফেজে এই প্রজেক্টটা নামিয়েছি। তো প্রথম ফেজে উই টকড অ্যাবাউট দিস, আমরা একটা সাইকোলজিস্ট নিয়ে স্কুলে ট্রেনিং সেশন হয়েছে, বোঝানো হয়েছে। লাস্ট ইয়ার সেকেন্ড ফেজে এটা রিভিউ নেওয়া হয়েছে যে কিভাবে ওরা যে ট্রেনিংটা করলো বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করে এটা কি পজিটিভ, নেগেটিভ, হোয়াট ওয়াজ দ্য আউটকাম, এবং ভালো পজিটিভ রিভিউ এসেছে এবং ওইটার উপর বেস করে দে ইভেন টকড উইথ দ্য প্যারেন্টস সো দ্যাট দে অলসো গেট টু নো অর দে নো হাউ টু হ্যান্ডেল দেয়ার ওন চাইল্ড। এই বছরে আমরা এই বিউটিফুল মাইন্ডসের আন্ডারেই আমরা আরেকটা করব হচ্ছে ম্যানিফেস্টেশন। আচ্ছা, সো ম্যানিফেস্টেশন যেটা হচ্ছে ক্রিয়েটিং সামথিং দ্যাট ইউ হ্যাভ অ্যান আইডিয়া ইন ইউর মাইন্ড বাট ইউ ওয়ান্ট টু টার্ন ইট ইনটু আ রিয়ালিটি, রাইট? সো আমরা কিন্তু অনেকে
আমাদের ভিশন ক্লিয়ার থাকে, আমরা জানি আমরা কি চাই, আমাদের বিলিভস, আমাদের ভ্যালিউজ, আমাদের থটস, ফিলিংস নিয়ে আমরা কিন্তু অনেক বসে থাকি, কিন্তু আমরা কিন্তু আগায় অনেক কিছু ওভারকাম করতে পারি না। সো ম্যানিফেস্টেশন ইজ সামথিং যে আমি যেমন নিজে একটা সেলফ কনফিডেন্স ক্রিয়েট করা, যে করে আমি যেন আমার নিজের যে পথ চলাটা বা আমি যেটা করতে চাচ্ছি এটা যেন আমি করতে পারি। সো এই জিনিসটা আমরা চাচ্ছি যে একটা ট্রেনিং সেশন হিসাবে আমরা সবার সাথে এটা করব, সো দ্যাট এই যে অনেকে আছে যে আমরা কিন্তু এই যে সোশ্যাল ডিজিটাল বাংলাদেশ, বাট আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে থেকেও কিন্তু আমরা একা মনে হয়, অনেক মানুষ কানেক্টেড বাট উই আর নট। বাট দেয়ার আর মেনি টাইমস আমরা চাই যে নিজে এই যে মানুষের কথা অনেক চিন্তা করে, মানুষ কি বলবে, বাসায় থাকলে বাচ্চাদের কথা চিন্তা করা, হাজব্যান্ডের কথা চিন্তা করা, প্যারেন্টসের কথা চিন্তা করা, আচ্ছা আমি এটা করব, বিফোর দ্যাট আমরা অনেকের মানে কথা চিন্তা করে আমরা কিছু একটা করতে চাই। বাট সামটাইমস আমি মনে করি ইটস ইম্পর্টেন্ট যে উই গিভ টাইম টু আওয়ার সেলভস, এই যে বলে না মি টাইম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যে অনেকে কিন্তু অনেক কিছু করতে পেরেছে নিজে, যখন এই সেলফ সেন্টার্ড জিনিসটাকে আমরা তো what do we gain positive energy and then we can radiate that energy to others. আমি যদি নিজেই কনফিডেন্ট এবং আমি যদি নিজেই বেটার ফিল না করলাম, আমি বাকিদেরকে দেখব কিভাবে? সো এই জিনিসটা শুধু আমরা বাসায় না, কাজে হোক, যেখানে হোক, আমরা কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা ফিল করি। সো আই থিঙ্ক after pandemic and we have been dealing with so much mental health issues, this is very important যে as an individual you develop yourself, it's a self development, you develop yourself as an individual so that you can work with others collaboratively and ওখানে যেন আমি বেটার একটা আউটকাম দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের সামনে একটা প্রজেক্ট আছে যেটাতে আমরা কাজ করব। তাহলে আমাদের আজকের বিষয়ের সাথেও কিন্তু সেটা মিলে গেল যে আমরা আজকে একা থাকা শিখছি, কিন্তু মানুষ অনেক সময় বলে যে আমরা যেহেতু সামাজিক জীব, তো সেক্ষেত্রে আসলে আমরা আসলে সমাজবদ্ধ হয়ে একসাথে বসবাস করার চেষ্টা করি, কিন্তু আমাদের সামাজিক হওয়ার একটা মূল পারপাস হলো যাতে আমরা একজন আরেকজনের কাজে আসতে পারি। একজন আরেকজনের কাজে আসতে হলে কিন্তু নিজেকে কারো কাজে আসার জন্য তৈরি করতে হবে, তো সেই সময়টা হতে পারে একটু একা। এবং সেই বিষয়ে আমি একটু স্বর্ণাপুর কাছে এসে জানতে চাই যে এই যে একা থাকার বিষয়টা, একা থাকার ভেতরে নাকি একটা অদ্ভুত সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা আলাদাভাবে কখন উপভোগ করেছেন কিনা? সত্যি কথা বলতে আমার কাছে মানে সৌন্দর্য কিনা আমি বলতে পারছি না, তবে হ্যাঁ এটা আমি প্রথম আমার কাছে মনে হয়েছে যে প্যান্ডেমিকের টাইমটাতে আমার যখন কোভিড হয়, আমি কিছুটা সময় আলাদা ছিলাম, ওই সময় প্রথম আসলে বোধ করেছি যে হ্যাঁ আমি তো খুব একা হয়ে গেছি, বা আমি একা একটা রুমে আবদ্ধ। তো প্রথম খারাপ লেগেছে, কিন্তু ওই যে একটা জিনিস সে আসলে মানুষ পারে চাইলে সব কিছু অ্যাডপ্ট করে নিতে, এবং আমার একটা পর্যায়ে মনে হলো যে খারাপ না, ওই সময়টাতে আমি আসলে নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, কারণ আমি এর আগে কখনো নিজেকে নিয়ে চিন্তা করার এতটা সময় পাইনি। আমার সংসার, আমার বাচ্চা, আমার প্রফেশন, আমার প্যারেন্টস, মানে ফ্যামিলি মেম্বার্স সব কিছু নিয়ে চিন্তা করেছি, কিন্তু নিজের ওই মি টাইম একটা বলে সেটা কখন আসলে ওভাবে হয়নি। তো ওই সময়টাতে সেটা হয়েছে। প্লাস আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি তার থেকে আরেকটু বেরিয়ে আসে, একদম একা থাকা থেকে একটু আইসোলেটেড অল্প মানুষের মাঝে থাকা, সেক্ষেত্রে আমি বলবো যে একা থাকলে আসলে আরেকটা জিনিস হয়, সেটা কি একাকিত্ব বোধ না এমনিও কেটে যায় যখন আপনি নিজেকে ডিসকভার করতে থাকবেন। এরকম অনেক কিছু আছে যেটা হয়তো আমরা কাজের ফাঁকে বা অনেকের সাথে চলছি ফিরছি, আমি নিজেই জানি না আমিও কাজটা করতে পারি বা এই জিনিসটা আমি পারি। তো একা থাকার সময় হয়তো আচ্ছা কি করব, কি করা যায়, আমি কি জানি, হ্যাঁ ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে ওই সময় কিন্তু আই কেম টু নো যে আচ্ছা আমি তো এটা করতে পারি। আমি তো প্যান্ডেমিকের মধ্যে নানান রকম ডেজার্টস বানিয়ে ফেলেছি যেটা আমি জীবনেও করি নাই। প্যান্ডেমিকের পরে ওই সময়টাতে আই হ্যাভ ডিসাইডেড যে আমি তো একজন অ্যাকাডেমিশিয়ান, সো আমার শুরু থেকে আমার কাজটা এই পড়াশোনার মাঝখানেই আবদ্ধ ছিল। আই হ্যাভ নেভার থট অফ গোয়িং আউট অফ দিস বক্স। কিন্তু ওই সময় আমার মনে হলো যে আচ্ছা
আমি চাইলে তো অন্য কিছু একটা করতে পারি। আমি প্রথম তখন একটা অনলাইন বিজনেস স্টার্ট করি। বিইং অ্যান একাডেমিশিয়ান পুরো ভিন্ন একটা লাইনে যে আমি কাজ শুরু করলাম। তো আমার মনে হয় এটা কিন্তু আমি ওই সময়টা থেকে, বা আমার যে একার যে সময়টা, সেই সময়টা থেকে আমি খুঁজে বের করেছি। আদারওয়াইজ আমি কখনো মানে এটা জানতামই না বা ভাবতেই পারতাম না যে আমি হয়তো এরকম কিছু একটা করতে পারবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও আমার কাছে মনে হয় যে নিজের একটা তো আছে যে কি সেলফ ডিপেন্ডেন্স, আমি আত্মনির্ভরশীল হচ্ছি, আর সেটার সাথে সাথে নিজেকে মানসিকভাবে আর একটু শক্ত করা যায়। আর এক্ষেত্রে আমার মনে হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্স খুব জরুরি একটা জিনিস। আর যখন আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আবার একটু আমি জেসিআই প্রসঙ্গটা নিয়ে আসি, যে জেসিআই বাংলাদেশে কিন্তু আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়েও ট্রেনিং করছি, যে আমি কি করে মানে সেলফ রেসপন্সিবিলিটিটাকে আমি বুঝবো, সেলফ কনফিডেন্সকে কিভাবে আমি কাজে লাগাবো, কিভাবে আমি এমপ্যাথি শো করব, হ্যাঁ, সবার সাথে আমি কিভাবে রিলেট করব। একা থাকার মধ্য থেকেও কিন্তু সেটা বেরিয়ে আসে যে আমি একা আছি, আচ্ছা আমার এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না। আমার নিজের সম্পর্কে যখন আমি জানতে পারবো ভালো করে, তখন কিন্তু আমি আরেকজনের সাথে, আপু যেটা তুকবিত আপু যেটা বলছিলেন, যে তখন আমি আরেকজনের সাথে খুব ভালো করে সোশ্যালাইজ করতে পারবো। একেবারেই তাই। এবং আমার কাছে মনে হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যখন আপনি কাউকে শেখাচ্ছেন, অর্থাৎ আপনারা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে একসাথে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং সেই সময় আপনারা শিখতে পারবেন যখন একা থাকতে হয় তখন আমার কাছ থেকে আমি ম্যাক্সিমাম আউটপুট কিভাবে বের করে নিয়ে আসবো, সেটাও কিন্তু শেখার একটা বিষয়। নুসরাত আপুর কাছেও এসে একটু জানতে চাই, এই যে একা থাকার বিষয়টা, কখন মনে হয়েছে যে একা থাকাটাও আমি বেশ উপভোগ করি? আচ্ছা, আমার হচ্ছে একটু সিনারিটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমার সেকেন্ড চাইল্ড যখন হয়েছে, আফটার দ্যাট ওকে লুক আফটার করার জন্য আমাকে স্কুল থেকে কিছুদিন ছুটি নিতে হয়েছিল। সো ফার্স্টের দিকে আমি হচ্ছে টাইমটা একদমই ম্যাচ আপ করতে পারছিলাম না, বিকজ আমি লাস্ট 10 ইয়ার্স ধরে শিক্ষকতার সাথে আছি। তো সকালবেলা যখন স্কুলের টাইমটা হতো আমার খুব খারাপ লাগতো যে আমি যেতে পারছি না, হ্যাঁ, আমাকে হচ্ছে এখন বাসায় স্টে করতে হচ্ছে, জাস্ট লুক আফটার মাই চাইল্ড। তারপরে যেটা হলো, কিছুদিন গেলে ও যে একটা কথা আছে, মানুষ আসলে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেয়। এটা মনে হয় আমাদের মানুষ হিসাবেই একটা আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য। হ্যাঁ, কতদিন পরে দেখলাম যে জিনিসটা আসলে আমি খুব এনজয় করছি। কিভাবে এনজয় করছি, যখন আমার বাচ্চাটা ঘুমিয়ে থাকছে তখন একদমই আমার একটা মি টাইম চলে আসছে। সেটা ফার্স্টের দিকে আমি বুঝতে পারিনি, পরে দেখলাম যে অ্যাকচুয়ালি ওই টাইমটাতে আমার এত সুন্দর সুন্দর আইডিয়াসগুলো বের হয়েছে। আমি দেখলাম যে আমি খুব সুন্দর করে হচ্ছে বার্থডে প্ল্যান করে ফেলতে পারছি। আমার বড় মেয়ের হচ্ছে বার্থডে ছিল, আমি উইদিন 1 উইকের মধ্যে আমি পুরো একটা ডেকোরেশন করে ফেললাম। আমি হচ্ছে আপনার পুরা একটা মানে ইভেন্টের জন্য যা যা লাগে, একটা ডেকোরেশন, ব্যাকড্রপ থেকে শুরু করে হচ্ছে আপনার 20 পিপলসের জন্য আপনার কোনো একটা প্ল্যানার হায়ার করতে হতো, প্ল্যানার হায়ার করতে হতো, বা হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর হচ্ছে আপনার ফুড থেকে শুরু করে মানে একটা পুরো ইভেন্টের জন্য যা যা লাগে, ডেকোরেশন থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়া বা যা যা আছে সব কিছু আমি নিজেই করে ফেলতে পারছি। ইভেন ওদের জন্য গুডি ব্যাগসগুলো বানানো, ওর ফ্রেন্ডসদের জন্য। তো আমি দেখলাম যে আমার হাজব্যান্ড এবং আমার যে রিলেটিভস আছে তারা আমাকে হচ্ছে ওই ইভেন্টের পরে, আমার মেয়ের বার্থডের পরে আমাকে সবাই বলছে যে কার কাছ থেকে হচ্ছে করিয়েছো। মানে এই যে একটা ফিডব্যাক, আমি তারপর বললাম যে আমি করেছি। আমার হাজব্যান্ড বলছে যে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট দিস কাইন্ড অফ থিং, তোমার ভিতরে এটা আছে। তো এই যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি ওই যে মি টাইমটা দেওয়ার কারণে। কারণ অ্যাকচুয়ালি যখন আমরা এভরিডে আমরা মেয়েরা এত কাজে বিজি থাকি, আমাদের শুধু ক্যারিয়ার না, শুধু আমাদের ক্যারিয়ার দেখতে হচ্ছে, আমাদেরকে হচ্ছে ফ্যামিলি টাইম দিতে হচ্ছে, বাচ্চাদের দেখতে হচ্ছে, এত কিছু করার পর আসলে আমরা আমাদেরকে সময় দেওয়ার কথা ভাবিই না। ফার্স্টে তো ভাবতে হবে, তারপর দিতে হবে, আমরা তো ভাবছি না। কিন্তু তারপরেও হচ্ছে যখন আমরা নিজেদেরকে সময় দিই, অ্যাকচুয়ালি আমরা আমাদের গতানুগতিক যে আমাদের কাজগুলোর বাইরেও যে আসলে আমাদের অনেক কিছু আছে, ওই জিনিসগুলো আসলে আমাদের চলে আসে যখন আমরা নিজেদেরকে নিয়ে নিজেরা যখন ভাবা শুরু করি। তো আমি পরে দেখলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, যে আমি এটা পারছি, আমি ওটা পারছি, আমার আসলে অনেক কিছু পারছি। তো আমার হাজব্যান্ড বলছে যে এটা দেখো তোমার কাছে একটা অনেকটা
ব্লেসিং হিসাবে এসেছে যে না তুমি তো আসলে জানছো, করতে পারছো, একেবারেই তাই তাই। না? এটা অনেক সময় আমাদের অনেকের ক্ষেত্রেই একই রকম ঘটনা ঘটেছে যে আমরা আসলে একা থাকার আগে কখনো বুঝিনি, মানে যখন আর কোনো উপায় নেই যে এখান থেকে আর কি করব, তখন দেখা গেছে যে আরো নতুন অনেক দুয়ার খুলে গেছে, এরকম হয়েছে। সে বিষয় নিয়ে আরো কথা হবে বন্ধুরা। আমাদের আড্ডা কিন্তু বেশ জমে উঠেছে, আমাদের আরো অনেক বিষয় এখান থেকে উঠে আসবে আমার মনে হয়। আড্ডার ফাঁকে ফাঁকে অনেক কিছু জানা যায়, তাই না? চলছে নিয়ন নিবেদিত লেডিস ক্লাব, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। Available at Herland stores. চলছে নিয়ার প্রেজেন্স লেডিস ক্লাব, অহনাচির সাথে, এবং আমাদের সাথে আছেন তিনজন বন্ধু। আমাদের বন্ধুদের সাথে আপনারাও দ্রুততার সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ জানেন যে একদম 7টার পরে যখন আপনারা আস্তে আস্তে যুক্ত হন তখন কিন্তু আমি বেশ একটা তাড়াহুড়ো হয়ে যায়, তখন আমি সবার সাথে গল্প করতে পারি না, তো তখন আমারও বেশ একটা মন খারাপ থাকে। তো এই জন্য সবাই এই সময়টাতেই খুব জলদি জলদি যুক্ত হয়ে যাবেন। কিছু বন্ধু এখনও আছেন আমাদের সাথে, আরও কিছু বন্ধুরা এসে গেলে একসাথে সবাই মিলে আড্ডা দেওয়া হবে অবশ্যই। তো সেইখান থেকে এখন এসে নুসরাত আপুর কাছে আরেকটা বিষয় এসে শুনতে চাই, সেটা হলো এই যে একা থাকার সময় দেখা যায় যে নতুন আইডিয়া জেনারেট হয়েছে, কিন্তু দেখা যায় যে বন্ধুদের সাথে থাকার যে সময়টা মাঝে মাঝে কখনো মনে হয়েছে যে আমি লেফট অ্যালোন ফিল করছি, বা এত কোলাহল আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই, এবং সেই সময়টা কখনো আসলে কেমন সময়টা গেছে সেটা শুনে। এরকম সময় আমি খুব কমই ফেস করেছি। আমি সবসময় বড় হয়েছি আপনার জয়েন্ট ফ্যামিলিতে। আচ্ছা। আমার বিয়েও হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে। বাহ। সো সবসময় এটা হচ্ছে আমি একদমই ইউজ টু, যে আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকাটাই আমার কাছে নর্মাল ফিল হয়েছে। তো যখন আমি কিছুদিন হচ্ছে আমি যখন হচ্ছে প্যান্ডেমিকের সময় যখন আমাদেরকে একদমই একা থাকতে হয়েছে, এবং কিছুদিন আগে হচ্ছে আমি বসুন্ধরা যখন আমার শিফট করেছি, বসুন্ধরা এরিয়াটা একদমই হচ্ছে নিরিবিলি, একদমই হচ্ছে একটু একা একা থাকার নিজের মতো করে থাকা যায়, নিজের মতো করে থাকা যায়। কিন্তু যায়। এই এনভায়রনমেন্টের সাথে যখন আমরা হচ্ছে শিফট করে এসেছি, আমি বেসিক্যালি একদমই হচ্ছে ইউজড ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে কেন সাউন্ড আসছে না, কেন কোলাহল আসছে না, নর্মাল যে সাউন্ডগুলো হয় কেন হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে ওই যে বললাম না, আগেই বলেছি যে মানুষ আসলে সময়ের সাথে সাথে সব কিছুর সাথেই অ্যাডজাস্ট করে নেয়। তো আমার কখনো মনে হয়েছে যে অনেক সময় দেখা যায় কি যে আমি একটা কাজ করছি, বা আমি থিঙ্ক করে রেখেছি যে এটা আমি করব, বা দিস ইজ মাই প্রজেক্ট, আমাকে এটা করতে হবে। সব সময় যে সব কিছু যে সাকসেসফুল হবে তা কিন্তু না। অনেক সময় আসছে যে কোনো কিছু সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু চড়াই উতরাই পার হতে হয়। তো ওই যে চড়াই উতরাইয়ের সময় অনেক সময় দেখা গিয়েছে যে আমরা এফোর্ট দিচ্ছি, বাট আমার যেরকম হচ্ছে আউটকামটা আসার কথা ছিল এরকম আসছে না। অনেক সময় দেখা গিয়েছে যে আমি ভাবছি যে কোথায় আসলে ফ্লসটা আছে, কোথায় আমাকে হচ্ছে আরেকটু এফোর্টস দিতে হবে বা কী হতে হবে। ওই সময়টা মনে হয় যে অ্যাকচুয়ালি নিজের সাথে থাকা ভালো। মানুষের মাঝে থাকলে তখন মনে হয় যে ফ্রাস্ট্রেশনটা চলে আসে যে কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কেন আমার কি কোনো ফ্লস আছে, বা কিসের জন্য আর কি করা যেতে পারে। কিন্তু ওই সময়টা যদি আমি তখনই ফিল করেছি যে ওই সময়টা যদি আসলে আমি মানুষের কাছ থেকে একটু দূরে বা নিজের মতো করে একটু সময় বের করে দেওয়া যায়, যেখানে আমার সবার সাথে থাকলে আমার সলিউশনটা আসবে কিন্তু একটু টাইম নেবে, সেখানে যদি আমি নিজের মতো করে ভেবে ওইখানে খুব তাড়াতাড়ি আমার সলিউশনটা চলে আসে। এরকম আমি অনেকবারই ফেস করেছি। আচ্ছা, বাহ, চমৎকার। স্বর্ণাপুর কাছে এসে জানতে চাই যে মাঝে মাঝে থাকে যে সঠিক বন্ধুদের আশেপাশে থাকলে কিন্তু ভালো কিছু আউটকাম আসে, কিন্তু সঠিক বন্ধু না পেলে অনেক সময় আমাদের মনে হয় না যে এরকম সম্পর্কে নানান রকম ধাপ আসে, যে আমরা মাঝে মাঝে একা হয়ে যাব বলে ভয় পাই। তো সেক্ষেত্রে আমার আশেপাশে দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যারা আমাকে প্রপার আউটকাম দিচ্ছে না, তারপরও আমি একা হয়ে যাব এই ভয়ে সেই ধাঁচের মানুষদের সাথে আমি তাও চলছি, যে ওরা না থাকলে তো আমার কেউ থাকবে না। এমনও কিন্তু আমার মনে হয় লাইফের স্টেজ থাকে, সেই ধাঁচের কোনো একটা সময় কখনো গেছে কিনা, বা সেখান থেকে কোনো রকম রিয়েলাইজেশন এসেছে কিনা সেটা শুনি। আমার আসলে ব্যক্তিগতভাবে আমার এই ধরনের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এখনো হয়নি, আমি চাই না হোক। তবে আমার মনে হয় যে বন্ধুদের কাছ থেকে সবসময় যে আমি ঠিক সেই জিনিসটাই পাবো যেটা আমি চাইছি, ইটস নট নেসেসারি। কারণ হয়তো ওরা একভাবে ভাবছে, আমি আরেকভাবে ভাবছি, তো সেই সময়টাতে আমরা একটু সময় নিতে পারি, যেটাকে এখন কি বলে,
টেক আ স্পেস অর টেক আ ব্রেক হ্যাঁ, হোয়াটএভার space ইট নেয়া ইজ, বলে। হ্যাঁ এরকমই কিছু একটা হবে আর কি। তো ওরকম আমরা করতে পারি চাইলে। তবে কারো কাছ থেকে একদম আমি ঠিক সেই জিনিসটাই আশা করব যেটা আমি চাইছি, যেরকম আমি চাইছি, ওটা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হয়ে যায়। আমি এই ব্যাপারে একটু শিথিল থাকার হ্যাঁ, চেষ্টা করব। এটা বেশ শিথিলতারও জায়গা আছে, কিন্তু একটা আছে যে আমি আসলে যা চাচ্ছি ওরা আমাকে সেই আউটপুট দেবে, বাট আরেকটা বিষয় আছে যে কিছু টক্সিক সঙ্গ হয়ে যায়, যে আসলে তারা আমাকে কোনোভাবে আউটপুট তো দিচ্ছেই না, বরং আমার যে সময়টা সেখানে আসলে কিছু নেগেটিভিটি ঢুকে পড়ছে। এরকমও আছে না নাওমি আপু? তো এই ধরনের ঘটনাকে আসলে কিভাবে দেখেন, এবং সেই সময়টাতে আসলে নিজেকে সরিয়ে নেয়া মানে ওয়াইজ ডিসিশন নাকি অন্য কোনো উপায় আছে বলে মনে করেন? আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে আরম্ভ করব। আমি হচ্ছে আমার বাবা মার একমাত্র মেয়ে। আমি ছোটবেলা থেকে কিন্তু একাই বড় হয়েছি, অ্যান্ড মাই ফাদার ওয়াজ ইন ডিফেন্স। তো আমাদের কিন্তু এরিয়াগুলি একটু আইসোলেটেড, ওখানে কোনো শব্দ বা কোনো মানুষের নয়েজ, কোলাহল এগুলো কখনোই ওরকম ছিল না। আমার বর্ন হওয়ার পর থেকে আই ওয়াজ ব্রট আপ লাইক দ্যাট। সো এই যে একা থাকাটা, কেউ যে বলবে যে তুমি একা থাকো, তুমি কিভাবে পারো, আমি তো এটাই লার্ন করেছি। আমি তো জানি না যে মানে মানুষের সাথে থাকলে যে কি হয়, বা কেউ আমাকে যদি আমাকে বলে তোমার যে সিবলিংস নাই, হাউ ডু ইউ ফিল, কিন্তু আমার তো নাই, হাউ উড আই নো হোয়াট আই এম মিসিং, রাইট? সো ইটস জাস্ট লাইক দ্যাট। তো আমি ছোট থেকে এভাবেই বড় হয়েছি, এবং এই থ্রুতে আমি অনেক কিছু একা একা করতে শিখেছি। যেমন আমি যখন একা থাকি আমি নিজে নিজে আর্ট করি, আই রিড আ লট অফ বুকস, সামটাইমস আই লিসেন টু মিউজিক। ইভেন এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার শব্দটাও যে এত সুন্দর, এবং একা থেকে যে তুমি এটা নিজের সাথে এনজয় করো, আমি এগুলো খুব পছন্দ করি। তার মানে একা থাকার যে সৌন্দর্যের বিষয়টা আপু বলছিলেন যে আমি জানি না সৌন্দর্য কিনা, হ্যাঁ। সেটা আপনি আবার জানেন, তাই হ্যাঁ না? হ্যাঁ। তো আমার আমার খুবই ভালো লাগে, এবং এই যে বলছিল যে আমি ঠিক জানি, শি ওয়াজ সেইং যে আমি ঠিক জানি না যে সবসময় জয়েন্ট ফ্যামিলিতে ছিল, কিন্তু আমি যেহেতু ছোট থেকে বড় হয়েছি একা, and then I got married into a joint family, a big family. How does that feel? I want Exactly. to know that. Now this is where the change has come, যে আমার কিন্তু যে এক একটা টাইমে আই নিড মাই স্পেস, কারণ আমি যেহেতু ছোট থেকে বড় হয়েছি একা একা, আমার কিন্তু একটা টাইমে ব্রেন ব্লক হয়ে যায়, মনে হয় যে from too much noise and too much people, I need my space from my children or my husband, যে আমি কিছু করে লাগে আমি একটু একা বসেই থাকবো। এবং একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, ইটস আমি জানি না এটা কিভাবে হয়েছে, বাট আমি কিন্তু একা থাকতে থাকতে আমার একটা কোয়ালিটি গ্রো করেছে ওভার দ্য টাইম। এবং আমি আই থিঙ্ক আই ওয়াজ ইন মাই টিনস অর সে 17-18 ইয়ার্স ওল্ড, একা থাকতে থাকতে না, লাইফের অনেক স্টেজে তো আমাদের অনেক চিন্তা ভাবনা অনেক কিছু আসে। সো উই ট্রাই টু আর্গিউ উইথ আওয়ারসেলভস, উই ট্রাই টু রিজন উইথ আওয়ারসেলভস, আমরা কিন্তু নিজের সাথেই অনেক কিছু করি। তো এভরিডে দেখা যায় আমাদের ব্রেনে কিন্তু অনেক ইনফরমেশন যাচ্ছে, অ্যান্ড মাঝে মাঝে অস্থির লাগে কিন্তু যে এত কিছু মনে হচ্ছে কোপ আপ করতে পারি না। বাট সামহাউ আই লার্নড হাউ টু ব্ল্যাঙ্ক মাই ব্রেন। I can That's do that amazing. anytime. মানে আই এম এনভিয়াস অফ ইউ। এখন আমার মনে হচ্ছে যে আমার এটা শিখতে হবে, কারণ আমি কখনোই ব্রেনটাকে ব্ল্যাঙ্ক করতে পারি না। আমার কাছে এটা একটা মনে হয় লাক্সারি, যেটা আমি পেতে চাই। এই জিনিসটা আমি মানে দিস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। আমি আমার কাছের বন্ধুদের যাদের সাথে শেয়ার করেছি, সবাই অবাক হয়ে আমাকে বলে যে তুমি কিভাবে এটা করো। ইভেন ইফ আই এম সিটিং হিয়ার, আই এম লুকিং অ্যাট ইউ, ইফ আই ওয়ান্ট আই ক্যান মেক মাই ব্রেন ব্ল্যাঙ্ক অ্যান্ড আই এম জাস্ট লুকিং অ্যাট ইউ, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং। আমি এই বিষয়ে আমার বন্ধুরা যেহেতু দেখছে সবাই, আমি এটার জন্য একটু জানতেও চাই যে যেহেতু আপনি এটা করতে পারেন, এটার কি কোনো প্রসেস আছে? মানে হাউ ডু ইউ ডু দ্যাট? না, আমি না ওই যেটা যেমন মানে ছোটবেলা থেকে যখন আমি আই ওয়াজ গোয়িং থ্রু দিস প্রসেস, তখন তো আর চিন্তা ভাবনা করিনি, বাট অনেক কিছু তখন আমার ও লেভেলস ছিল, আমি অনেক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম, আমি ছোটবেলা থেকে খুব স্পোর্টস ওরিয়েন্টেড ছিলাম। তো সব কিছু মিলে টাইম ওরিয়েন্টেড পড়াশোনা করতে করতে দেখা যায় ইভেন একটা সিম্পল সং আমাদের কিন্তু মাথায় ঢুকলে বের হতে চায় না, দেখা যায় কনস্ট্যান্টলি ইটস দেয়ার। তো এরকম কিছু একটা মোমেন্ট ছিল যে আমার মাথায় ছিল যে আমি করতে পারছিলাম না, এবং রাতে ইট ওয়াজ হ্যাম্পারিং মাই স্লিপ ফর মেনি নাইটস। তো আমার একবার মনে আছে, মানে ইভেন আমি মনে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার ব্রেনটা যদি একটু ব্লক হয়ে যেত, এত কেন চিন্তা হচ্ছে বা আমি সরাতে পারছি না কেন। এরকম করতে করতে কিভাবে জানি একদিন
it just went মানে blank. you were blessed one night. আলহামদুলিল্লাহ বাহ, আলহামদুলিল্লাহ আই থিঙ্ক দ্যাট, এবং একদিন হয়েছে তারপরেও কিন্তু আমি কয়েকদিন মনে ট্রাই করেছি যে আচ্ছা হাউ ডিড দ্যাট হ্যাপেন, এবং ওইটা হওয়ার পরে কিন্তু সাথে সাথে আমি ঘুমায় পড়ি। It was the best হ্যাঁ। gift from God. God. এরকমই মনে তারপর আমি হচ্ছে। ট্রাই, আই এম লাইক হোয়াট ওয়াজ দ্য প্রসেস, হোয়াট ডিড আই ডু, ওয়াই ডিড আই ফিল সো রিল্যাক্স অ্যান্ড ইউ নো আই হ্যাড নাথিং ইন মাই ব্রেন। কয়েকদিন আমি ট্রাই করলাম, দেখি নো ইট ডাজন্ট ওয়ার্ক, বাট স্লোলি দেখলাম আবার এরকম হলো। মানে ইটস জাস্ট আ প্রসেস অ্যান্ড প্রবাবলি I will say back 20 years ago তখন থেকে it has started. So এখন কিন্তু আমি এখানে বসে আছি, আমি চাইলে কিন্তু আমার ব্রেন আমি ব্ল্যাঙ্ক করে I'm just sitting here, nothing is bothering me, I'm not thinking about anything. বাহ, I can do চমৎকার। এই বিষয়টা আমাদের সবার জীবনে খানিকক্ষণের জন্য হলেও আসুক, এটাই আমরা চাই। একটা বিরতির সময় হয়ে গেছে, গল্প করতে করতে সময়টা কিন্তু তাড়াতাড়ি যাওয়া শুরু করেছে। আপনারাও আর দেরি না করে দ্রুততার সাথে আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি আর পাসওয়ার্ড ফলো করে চলে আসুন। ফিরে এসে কথা হবে, চলছে নিউর নিবেদিত লেডিস ক্লাব। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। Available at Herland stores. একজন দার্শনিক আছেন পাওলো স্টোকস, উনি আবার বললেন যে একা থাকার মধ্যে উনি অস্বাভাবিক কিছুই দেখতে পারেন না। এটা নাকি জীবনের খুবই সাধারণ একটা বিষয়। এই বিষয়টা যখন উনি এত সাধারণভাবে বললেন, আমার তখন মনে হচ্ছিল যে আসলেই উনি একা থাকার মধ্যে হলো আসল সৌন্দর্য যেটা নিহিত আছেন সেটা উনি দেখতে পেয়েছেন, এবং অনেকের কাছে অবাক লাগতে পারে যে একা থাকাটা সাধারণ বিষয়। একা থাকা তো একেবারেই সাধারণ হতে পারে না, কারণ বাংলাদেশে আমরা জনবহুল একটা দেশে থাকি এবং পৃথিবীতেও জনসংখ্যা প্রতিনিয়ত যেখানে বাড়ছে সেখানে আমরা সামাজিক হওয়ার নিয়মগুলোই শিখে নিয়েছি, এবং একা থাকার ভেতরের সৌন্দর্য বুঝতে গেলে রীতিমতো একটা বিলাসিতার মতো একটা জায়গা খুঁজে নিয়ে তারপরে একা থাকতে হয়। তো সেই বিষয়ে আপনার কি মতামত সেগুলো আপনারা বলবেন। আপনারা আছেন নিউর প্রেজেন্স লেডিস ক্লাবে, আমাদের সাথে আমাদের যে বন্ধুরা আছেন জুমে যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কথাবার্তা বলে নিই, কুশল বিনিময় করে নিই। আমাদের সাথে কারা কারা যুক্ত হয়ে গেছেন আমি দেখি। আমাদের রেবেকা আজম আপু আছেন, আমাদের ডেইজি চৌধুরী আপু আছেন, হাসিনা আপু আছেন, মরিয়ম বেগম আপু আছেন। আপু সবাইকে হাই, সবাইকে খুব সুন্দর লাগছে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে অনেক কাল পরে আপনাদের মিষ্টি চেহারাগুলো দেখছি। আপনাদের কাছে এসে একা থাকার যে সৌন্দর্য এবং একা থাকা কেন শিখতে হয় সেটা নিয়ে শুনবো। রেবেকা আপুর কাছে আগে আসি। রেবেকা আপুর কাছ থেকে একটু ছোট্ট করে জেনেই নেই যে আপু একা থাকা কেন শিখতে হয়, একা থাকা কেন প্রয়োজন বলে আপনি মনে করেন? শুভ সন্ধ্যা সবাইকে। একা থাকা শিখতে হয় বলতে গেলে মানুষ যখন সবকিছুর মাঝে, আমাদেরকে তো সবাইকে নিয়ে বসবাস করতে হয় সমাজে, তো মানুষ যখন মানে একটা ধাপে চলতে 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 যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন মানুষ অনেক সময় নিজেকে একা থাকা মানে কি, নিজেকে একা থাকতে পছন্দ করে, তখন মনে করে যে নিজেকে একা রাখতে গেলে আমি হয়তো একটু ভালো থাকবো। আসলে একা থাকা খুব কঠিন ব্যাপার, এটা নিয়ে আমি বলি। তবে আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটা দিন নিজের জন্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বের করে নেওয়া, যেটা নিজেকে ভালো রাখা। এবং একা থাকলে অনেক সময় ব্রেনটা কাজ করে, আর আমরা মেয়েরা না একটা চিন্তা নিয়ে চলি না, বিভিন্ন চিন্তা নিয়ে চলি। সেজন্য আমি মনে করি যে একা থাকা কোনো কোনো সময় ভালো, কোনো কোনো না প্রত্যেকটা দিনই আধা ঘন্টা হোক 1 ঘন্টা বের করে নেওয়া উচিত। আর একা থাকতে গেলে অনেকে হয়তো অনেক কিছু ভাবে, কিন্তু সেটা না, আমাকে নিজে কিসে ভালো থাকবো সেটাও চিন্তা করা উচিত। আর সংসারে বসবাস করতে গেলে অনেক কিছুই আছে, একা থাকা কেন, মানুষ নিয়ে বসবাস করতে হবে, কিন্তু একা থাকা আসলে শিক্ষা খুব জরুরি। খারাপ সময়গুলোতে একা থাকলে অনেক সময় ভালো লাগে, আমি মনে করি। আমি যুদ্ধের আগের প্রস্তুতির মতো যে একা একা প্রস্তুতি নিয়ে তারপরে জনবহুল যুদ্ধে যুক্ত হতে হবেন। তো সেখানে ডেইজি আপুর কাছে আসি। ডেইজি আপু, আজকের বিষয় নিয়ে আপনার কি মতামত সেটা শুনে। আমার মতামত হচ্ছে, আমি এতক্ষণ সম্মানিত অতিথিবৃন্দের যে কথাগুলি শুনছি, আমাদের রেবেকা আবার কথা শুনছি, তো প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাই, শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়লো যে আমি হৃদয়ের কথা বলিতে বেকুল, শুধাইল না কেহ। আরেকটা কথা আছে, ওই আমার অতি ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। তো এখন যদি একাই থাকি তাহলে মনের কথা কাকে বলবো, এটা একটা কথা। বেশিক্ষণ হয়তো নিঃসুখ একা থাকা সমীচীন নয়, পারাও যায় না। আবার আমাদের যে সম্মানিত অতিথি বলছিলেন যে উনি একা থাকতে পছন্দ করেন এবং একা থাকাতে উনি অনেক কিছুর উত্তর খুঁজে পান। এটা হচ্ছে আমার দৃষ্টিতে
মানে অন্তদর্শন, যেটা একদম মানে উপর স্তরের দর্শন, যে কিছু কিছু সময় একা থাকলে আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদেরকে অনেক কিছু মানে ফিরিয়ে দেয়, গুছিয়ে দেয়, নিজেকে গোছানোর জন্য, নিজের মতো করে ভাবনার জন্য সময় এক হয়। এটা কিন্তু ঠিক। এই যে মানে আমি নিজে কিন্তু খাবার সময় কথা বলি না, এই 15-20 মিনিট হয়তো কথা বলি না। আমার আচ্ছা। আশপাশে যারা থাকে সব সময় আমাকে ইরিটেট করে যে তুমি কথা বলো না কেন, তুমি কথা বলো না কেন, খাবার সময় কথা না বললে কি ভালো লাগে খাবার টেবিলে? আমি বলছি 15টা মিনিট যদি আমি কথা না বলি এত অসুবিধা হয়ে যায়। তাহলে মানে যারা খাবার টেবিলের কথার যে উনি ব্যাপারটা আপু, এটা অনেক এসেছিলেন, পরিবারে যারা খুব সেই গুরুত্বপূর্ণ। মুহূর্ত বেশ চমৎকার, সুন্দর করে হ্যাঁ, বললেন। কিন্তু আমাদের ডাইনিং টেবিলের একটা কালচার আছে, এটা মানে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে কথা মিলেমিশে বললেই গেছে, হবে। যে আমরা পরিবারের সবাই একসাথে বসি ডাইনিং টেবিলে, আমরা রাতে একসাথে খাবোই খাবো। এবং কেন একসাথে খাবো? যাতে সারাদিন কি করলাম, আমাদের কার কি জীবনের আপডেট সবাই সবাইকে একটু শেয়ার আমি করে নিতে এখানে একটু পারলাম। অ্যাড করব যে এটা শুধু আমাদের কালচার না, স্পেশালি ওয়েস্টার্ন কালচারে, ওখানে তো সকাল থেকে সবাই বিজি থাকে, হ্যাঁ। সন্ধ্যার পরে কিন্তু ওরা বাসায় আসে, এবং ওই যে ডিনার টাইম, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যামিলি টাইম ফর এভরিওয়ান। ওখান থেকেই কিন্তু কালচারটা এসেছে, এবং আমরা কিন্তু মোরালেস দেখা যায় সকালের নাস্তাটা করতে পারছি, বা দুপুরে যারা বাসায় থাকে খেতে পারছি, রাতের ডিনারটাও আমরা একসাথে করি, বিকজ আমরা কিন্তু খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। ওয়েস্টার্ন কালচারে যারা থাকে ওনারা কিন্তু এত ফ্যামিলি ওরিয়েন্টেড না, দে আর ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক, নিজেরা নিজেদের টাইম মতন বের হয়ে যাচ্ছে। তারপর যখন রাতে আসে, এইটা টাইমটা আমিও মনে করি অ্যাজ আ ফ্যামিলি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু শেয়ার ইনফরমেশন, তখন কিন্তু কানেকশনটা বিল্ড হয় উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড এভরিওয়ান। তো সেই সময় ডেইজি আপুকে একটু একা থাকতে কেউ দিচ্ছেন না। আমার বিশ্বাস যে আপু, আপনি ভাত খাওয়ার সময় কথা বললে তারপরে আপনি 15 মিনিট একা একা রুমের ভেতর বসে একা থাকবেন, কারণ সবাই যেহেতু কষ্ট পাচ্ছে, আপনি কথা না বললে কি করা যাবে। এইদিকে দুজন কথা বলার মানুষ, এদিকে উনি তো একা থাকতে পছন্দ করে, কিন্তু আপনাদের দুজনের জন্য আমি বুঝতেই পেরেছি যে একা আসলে থাকাটা খুব বেশি যে আপনারা পছন্দ করেন তেমন না। তো সেই ক্ষেত্রে ইদানিং একটা সমস্যা তৈরি হয়েছে একা থাকা নিয়ে। বাচ্চারা প্রচুর একা টাইম স্পেন্ড করে, নিজেদের মতো করে থাকে, এবং অনেক ক্ষেত্রে এটা তাদেরকে কমিউনিকেটিভ করে না বা তাদেরকে আরেকজনকে হেল্প করা শেখায় না। সেক্ষেত্রে স্বর্ণা আপু কি বলবেন যে এই যে একা থাকার বিষয়টা মাঝে মাঝে মানুষকে স্বার্থপরও করে তোলে কিনা, সেটা নিয়ে শুনি। আসলে ওই যে শুরুতেই বলেছিলাম যে আমি ঠিক একা থাকার পক্ষপাতী না, কিন্তু আমি মনে করি যে এটা একটা আর্ট, এটাও জেনে নিতে হবে, কারণ এরকম সময় আমাদের জীবনে আসতে পারে। কেউ হয়তো কমফোর্টেবলি হয়তো টাইম চেয়ে নিচ্ছে, বা আমিও হয়তো অনেক সময় মনে করি যে আচ্ছা এবেলা একটু একা বসি, নিজেকে একটু সময় দিই, সেটা ভিন্ন কথা। কিন্তু একদম একা থাকাটা একটা লম্বা সময় ধরে, সেই ব্যাপারে আমি আসলে খুব একটা এনকারেজ করি না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে একা থাকলে আপনি আসলে ওই সময়টাকে কি করে পার করবেন। আর আপনি যদি বলেন বাচ্চাদের কথায়, এখনকার সময় তো আসলে যৌথ পরিবার খুব কমে গেছে। তো সে কারণে যেমন বাবা মা দুজনেই যদি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে বেশ কিছু সময় একা থাকতেই হয়, ওটা তারা আসলে বাধ্য ওই সময়টুকু একা থাকার জন্য। এখন এখানে প্রত্যেকটা জিনিসেরই এপিঠ ওপিঠ আছে, পজিটিভিটি আছে, নেগেটিভিটি আছে। তো ইন দ্যাট কেস আমরা যেহেতু জানি যে এরকম একটা সিচুয়েশন হতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা নেগেটিভ জিনিসগুলোকে যদি জেনে যাই, তাহলে ওটা নিয়ে আর বেশি চিন্তা না করে হাউ টু কনভার্ট ইট ইন্টু পজিটিভিটি, সেটা নিয়ে কাজ করা উচিত। ফর এক্সাম্পল, যে একটা বাচ্চা হয়তো যেমন ধরেন আমার নিজের ক্ষেত্রেই, আমি অফিস থেকে আসার আগ পর্যন্ত সময় চাই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমার বাচ্চারা বাড়িতে একা থাকে। বাট আই এম ব্লেসড যে আমি যৌথ পরিবারেই থাকি, সো ওরা ওদের দাদা দাদি নানা নানির সংস্পর্শ পায়। কিন্তু তারপরও কিছু সময় থাকে যে ওরা হয়তো ওই সময়টুকুতে কিছুটা একা আছে। আমি যেটা করি ওই সময়টুকুতে ওদেরকে ওদের মি টাইম দিয়ে দিই, যে এবারে তুমি একটা কাজ করবে, তুমি আগামীকাল আমার জন্য একটা ছবি আঁকবে। ও হয়তো একটা ছবি আঁকছে, যেমন আমার মেয়ে ছবি আঁকতে পছন্দ করে, আর আমার ছেলে বই পড়তে ভীষণ পছন্দ করে। তো ওকে হয়তো আমি বলছি যে বাবা তুমি একটা স্টোরি আমাকে বলবে, নিজে থেকে বানিয়ে। ও তখন বই পড়ে, ওখান থেকে কিছু একটা বানিয়ে আমাকে বলে। সো দিস ইজ হাউ আই এম ট্রাইং টু এঙ্গেজ দেম। ও একা থাকবে, কিন্তু সেই সময়টায় যাতে ও নিজের মধ্যে নিজে এঙ্গেজ থেকে নেগেটিভ কোনো কিছুতে না যেতে পারে। তবে তারপরেও আমি বলবো না যে এটা একদম 100% ইফেক্টিভ, কিছু তো থাকে।
ওভারকাম করার চেষ্টা করতে হবে এবং আমাদের। এখানে প্যারেন্টসের ইনভলভমেন্টটা এই জন্যই গুরুত্বপূর্ণ। দেখা যায় এখন আমরা এত ব্যস্ত যে প্যারেন্টরা দুজনই কাজ করছেন বাইরে, এদিকে বাচ্চাদেরকে আসলে বাচ্চারা মাঝে মাঝে ক্লুলেস থাকে যে আসলে আমি কি করব এই সময়টা। তখন দেখা যায় যে তারা আসলে যেহেতু সামাজিক রীতিনীতিগুলোর সাথে পরিচিত না, তো সেক্ষেত্রে তারা হয়তো স্বার্থপর হয়ে যাওয়াটাই তাদের প্র্যাকটিস হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যেরকম বাচ্চাদের সাথে এঙ্গেজড, আমি আমার বাচ্চাকে একটা অ্যাক্টিভিটি দিয়ে যাচ্ছি, তো সে জানে যে এই সময়টা আমাকে আসলে কি করতে হবে। তো সেই ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে একা থাকাও আসলে বাচ্চাদের জন্য হেল্পফুল হতে পারে। নুসরাত আপনার কাছে এসে জানতে চাই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার ব্যাপারটা, এবং সেখানে এসে দেখা যায় যে আপনি জানেন যে একটা পারিবারিক বন্ধনের ভেতর থাকা, যেমন আমি খুব রিলেট করতে পারি আপনাদের সাথে। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং আমার পারিবারিক এই সময়টা আসলে খুব আমি এনজয় করি, এবং ঘর ভর্তি বাসায় না ফিরতে হলে আমার কখনো বাসায় ফিরতে ইচ্ছে করে না। আমার মনে হয় যে বাসায় মানুষ থাকতে হবে, সেখানে আমার ফিরে যাওয়ার একটা টান থাকবে। তো সেই ক্ষেত্রে এই যে একা থাকাটাকে কিভাবে প্রোডাক্টিভ করা যায় এবং একা থাকাটা যাতে স্বার্থপরতায় রূপ না নেয়, সেক্ষেত্রে কি করা যায় বলে মনে করেন? সেক্ষেত্রে যেটা স্বর্ণা আপু বললো সেটা খুবই ইম্পর্টেন্ট, যে বাচ্চাদেরকে আসলে বিভিন্ন জিনিসে এঙ্গেজ করে রাখা। আর এখনকার টেকনোলজি হচ্ছে নির্ভর আমরা একটা সময় আছি। সো এটা আমাদের সময় যেরকম ছিল যে আমরা কখনোই ভাবিনি যে আমরা কখনো একটা একা থাকতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একা থাকা মানে এটা না যে একদমই হচ্ছে মানে আইডিয়াল আইসোলেট করে রাখা, এটা মানে এটা না। এটার মানে হচ্ছে যে তুমি কোনো কিছুর সাথে নিজের সাথে একটু ডিল করা, বা তুমি যেটা করতে পছন্দ করো সেই কাজটা করা, হ্যাঁ, নিজেকে ভালো রাখার জন্য যে কোনো কিছু করাটাকে আসলে ওই সময়টাকে আমরা বলছি। বাট যেটা হচ্ছে বাচ্চাদের ব্যাপার, যেটা বাচ্চারা কিন্তু এখনও আমাদের মতো এই স্টেজে আমরা যেটাকে বলছি সেই জিনিসটা আসলে ওদের সাথে অ্যাপ্লাই করার মতো না। কিন্তু ওদের মি টাইম আর আমাদের মি টাইমের মধ্যে একটা, আমার মনে হয় দেয়ার ইজ এ ফাইন লাইন, ভেরি ফাইন লাইন। অফকোর্স এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে আমরা ব্লেসড যে আমরা হচ্ছে এখনও আছি এরকম ফ্যামিলিতে। বাট আমাদের এখন মোস্ট অফ দ্য ফ্যামিলিজগুলো হচ্ছে যে আপনার একক ফ্যামিলি যেগুলো, হ্যাঁ, দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ বাবা মা দুজনেই ওয়ার্কিং, বাচ্চাদেরকে একা থাকতে হচ্ছে। তো সেখানে বাচ্চারা স্কুল থেকে এসে তারা হচ্ছে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, বিকজ তাদের তো অ্যাকচুয়ালি কিছু করার নেই। তারা একদমই হচ্ছে প্রযুক্তি নির্ভর হচ্ছেও, কিন্তু একদম নিজেদের ইচ্ছায় যে হচ্ছে তা কিন্তু না, তাও অনেকটা বাধ্য হয়েই হচ্ছে, বা ওরা পাচ্ছে দেখেই করছে। কিন্তু সেখানে আমাদেরকে আসলে অনেক কিছু দেখতে হয় যে এরকম তখন অনেক সময় দেখা যায় যে আমরা তো নিশ্চয়ই ওইসব ফ্যামিলিকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে কনভার্ট করে ফেলতে পারি না। তো আমরা তখন যেটা করতে পারি ওদেরকে বিভিন্ন কাজে এঙ্গেজ করে রাখতে পারি। আমি স্বর্ণাপুর সাথে একদমই হচ্ছে একমত পোষণ করব, বিকজ আমারও সেম এজের হচ্ছে একজন মানে নিয়ার টু টিন আমার একটা বেবি আছে। সো আমি দেখছি যে তার ট্রান্সফরমেশনগুলো আমি দেখছি, হ্যাঁ, তার 6 মাস আগেও যা ছিল এখন অন্যরকম হচ্ছে, ভাবনা চিন্তাগুলোর জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, সে একটু হচ্ছে আরেকটু মোবাইল দেখতে চাচ্ছে বা আরেকটু হচ্ছে এঙ্গেজ হতে চাচ্ছে। তো এটা খুব সফটনেসের সাথে, আমি ইভেন আমার মাকে বলি যে আমাদের সময় তোমাকে এভাবে হচ্ছে এত সফটলি হ্যান্ডেল করতে হয়নি, এত সেন্সিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে হয়নি, যেটা আমরা হচ্ছে ফিল করছি। প্যারেন্টিং স্টাইলও কিন্তু এখন সময় একদমই চেঞ্জ করতে হচ্ছে, বিকজ আমরা যদি এখন আমাদেরকে যেভাবে আমরা তো দেখেছি, আমার মা হচ্ছে একটু যদি ভাবতাম যে না এটা করলে আমার মা বকা দিবে বা একটু রাগ করবে, কিন্তু আমরা কিন্তু এখন এভাবে আমাদের বাচ্চাদের সাথে করতে পারবো না, বিকজ ওরা তখন আমাদের সাথে সেম ভাবে আমাদের রিঅ্যাকশন দিবে না। তো আমাদেরকে খুব সেন্সিটিভ ওয়েতে ওদেরকে অন্য বিভিন্ন কাজে এঙ্গেজ করে রাখতে হবে, বিভিন্ন সোশ্যাল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে বলেছেন যে ডিনার টাইম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওই সময় আসলে আমাদের ফ্যামিলি বন্ডিংগুলো বাড়ানোর জন্য আমি বলবো বেস্ট টাইম, যে বাসায় আসার পরে কথা বলো কথা বলো কথা বলো, যত কোনো কাজ না থাকলেও শুধু কথা বলো। সব কথায় আমি একটা পেন দিই, আর একটু পরে এসে আরেক এই বিষয়ে কথা বলছি। আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, তাদের সাথেও সবার সাথে কথা বলার একটা চেষ্টা থাকবে। তবে একটা বিরতির পর এসে চলছে নিয়র নিবেদিত লেডিস ক্লাব, ফিরে আসছি বিরতির পর। Available at Herland stores. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু নিয়র প্রেজেন্স লেডিস ক্লাব। আমাদের সাথে জুমেও অনেক বন্ধুরা আছেন, তারা একসাথে এসে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছেন যে লেডিস ক্লাব মানে কিন্তু একা থাকা নয়। লেডিস ক্লাব মানেই আমরা সংঘবদ্ধভাবে একসাথে অনেক নারীরা একত্রিত হয়ে
সেখানে আড্ডা দিই এবং সেখানে এসে খুবই আইরনিকলি বলা যায় যে আমরা একা থাকা শিখছি। খুব অদ্ভুত না? আমরা সেখানে এসে হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আপনার কাছে এসে একটু ছোট্ট করে শুনতে চাই যে বিষয়টা, সেটা হলো যে একা থাকা অনেক সময় অনেকে ধারণা করেন যে স্বার্থপর করে ফেলে বা নানানভাবে পারিবারিক বন্ধন থেকে আমরা ছুটে যাই, কিন্তু যদি সেটা না হয় সেক্ষেত্রে একা থাকাটা আমাদেরকে শক্তিশালীও করে কিনা সেটা নিয়ে আপনার কাছে শুনতে চাই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক ধন্যবাদ। আর শাড়িতে সবাইকে অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে অন আপু এক্সিলেন্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, তো ওই যে একটা গান আছে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বাহ, ওই গানটা কিন্তু একটা অসাধারণ গান। ওইটার সাথে না মাঝে মাঝে একা থাকার মধ্যে অনেক আনন্দ আছে, মজা আছে। একদম নিজস্ব ব্যক্তিগত কিছু বিষয় মনে করেও শান্তি লাগে, ভাবতেও মানে তখন ওই সময়টুকু, শুধু ওই সময়টুকু নিজের জন্য অনেক আনন্দের। আমি মনে করি মাঝে মাঝে এরকম থাকি, কিন্তু আসলে আমার একা থাকা কঠিন, কারণ আমি অনেক আড্ডাবাজ একজন মানুষ। সেটা ছোট বাচ্চা থেকে একদম বুড়া মানুষের সাথে পর্যন্ত, যেখানে যখন যাব সেই জমায় আড্ডা দিয়ে গল্প করে। আর আমার বাপের বাড়ি সব চাচি টাচিরা, ওরা তো সবাই বলে কি যে ওর সাথে বাচ্চা মিশবে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি বাচ্চা কথা বলা শিখবে। মানে আমি এত গল্প করে আড্ডা দিই। তো এই যে একা থাকাটাও একটা শক্তিশালী বিষয়। কেমন, যেমন আমি আজকের বিষয়টার সাথে আমার একদম মিলে গেছে। কেমন, আজকে না আমার বাচ্চাদের ছুটি শেষ, সবাই চলে গেছে বাসা থেকে, একদম একা বাসায়। তো আমি হঠাৎ করে ঢুকে, আমি অফিসে থাকা পর্যন্ত বিষয়টা পাই নাই আজকে। তো এসে যখন দেখলাম, দেখি যে মরিয়ম আপা দিছে মেসেঞ্জারে, দেখি যে আজকের বিষয়টা আমারটা মানে একদম মিলে গেছে, জীবনের সাথে মিলে গেল। কষ্ট লাগছে, কিন্তু এই যে কষ্ট লাগার পরেও কিন্তু আমি একা চলতে পারি, একা থাকতে পারি, একা শিখে গেছি। তো কিছু কিছু সময়ের জন্য এটা ঠিক আছে, কিন্তু আসলে একা থাকা অনেক সময়ের জন্য, যেটা ওই যে দুইটা আপু বললো অলরেডি, লং সময়ের জন্য ওটা কখনোই সম্ভব না। আমি মনে হয় মারাই যাবো। আহারে, কিন্তু আপনি আমাদেরকে একা করে চলে যান না, আপনি আমাদের সাথে আড্ডায় থাকেন। আপনার চেহারাটা এখানে থাকলে ভালো লাগে, যেরকমটা বাকিদের ক্ষেত্রে। রীতা পোদ্দার আপুর কাছে যাব। রীতা পোদ্দার আপুর কাছে এসে আমি জানতে চাই আজকের বিষয় নিয়ে আপুর কি বলবার আছে। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। তোমাকে আজকে আপনাকে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। অনেকদিন দেখছি, যাই হোক। হ্যাঁ, স্বভাব আপুকেও ভালো লাগছে। আমি ওনাদের খুব সুন্দর সুন্দর কথা শুনছিলাম জুমে না আসা আগে। যাই হোক, তো আসলে আজকের বিষয়টা খুবই আসলে একদিকে খুবই বেদনাদায়ক, আরেকদিকে ভালো লাগা। তার কারণ হচ্ছে একা থাকা আসলে যে কি কষ্টকর, যারা একা থাকে তারাই আসলে বোঝে। আর শিখতে হয় এই জন্য যে জীবনে চলার পথে তো আসলে আমরা যে যে চাহিদা সেটা মিটানোর জন্য, আসলে ভালো থাকার জন্য, সামান্য ভালো থাকার জন্য হোক, একা থাকতেই হবে জীবন জীবিকার প্রয়োজন। তবে আমার জন্য যে কষ্ট করে, এই জন্য আমার কথা না বললে মনে হয় গাল দুইটা ব্যথা করে। আর হচ্ছে গিয়ে আমি আসলে একা থাকতে পারি না। আর আমার বাচ্চারা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, বাচ্চারা কিভাবে যেন একা থাকা শিখে গিয়েছে। এটা ওরা খুব এনজয় করে মাঝে মাঝে, আমি দেখেছি আসলে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আগে গেস্ট আসলে দেখলাম কি আমরা জুতা লুকিয়ে রাখতাম, বা ভালো লাগতো জোর করে আটকে রাখতাম ছোটবেলা। বাচ্চাদের ভিতরে এই আন্তরিকতাটা চলে গিয়েছে, মানে একা শিখতে হয় যে সেটা যেন কেমন হ্যাবিচুয়েট হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি ওই যে আপুরাও বললেন যে এই ক্ষেত্রে প্যারেন্টসের ইনভলভমেন্টটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় যে বাচ্চারা শিখছে না, আমাদেরকে ওদেরকে বারবারই পুশ করতে হবে হয়তো। আপু ধন্যবাদ। ওবায়দা আপুর কাছে আসি। সবাইকে ছোট ছোট সময় দিতে পারবো কারণ সময় স্বল্প, আর আপনারা আছেন আমার সাথে অনেক অনেক বন্ধুরা। ওবায়দা আপুর কাছে এসে আপনার আজকের বিষয়ে কিছু শুনে। জি, আসসালামু আলাইকুম। অহনা আপুকে অন্যদের মতো আমিও বলি খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। খুব চমৎকার। আমি বলি যে একা থাকার মধ্যে আনন্দ আছে, আবার দুঃখ আছে। যেমন আমি একা থাকাটা শিখে গিয়েছি এইভাবে যে আমি কখনো একা মনে করি না। আমি কানেক্টিং থাকি, সবার সাথে কানেক্টেড থাকি, যে ফোনে অথবা কেউ হয়তো আসলে ফোনেই বেশিরভাগ কানেক্টেড থাকি। আর সময় পেলে একটু এক্সট্রা কাজগুলি করতে, যেমন একটু অ্যালবাম বের করলাম, যেমন একটা বই বের করলাম, বা একটা পছন্দের কাজ করলাম। আমি তো সবসময় একাই থাকি, এক সময় অনেকে ছিল আমার বাসায়, কিন্তু এখন কেউ নাই। তো এইভাবে একাকিত্বটাকে এনজয় করি। আমার বাগান আছে, গাছ নিয়ে থাকি, মানে একাকি সময়ে পছন্দের কাজগুলি করি, সেই জন্য একা মনে হয় না। একাকিত্বের মধ্যে আনন্দ আছে, কিন্তু বাচ্চারা যে একাকিত্বে থাকে এটা কষ্টের। বাচ্চাদের আসলেই তাই আপু, অনেক ধন্যবাদ। মুন্নি আপুর কাছে একটু আসতে চাই। মুন্নি আপুর কাছে এসে আমি জানতে চাই যে মুন্নি আপু, একটা সময় গেছে যে পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সময় আপনি কাটিয়েছেন, এবং আমি আসলে আপনাকে দুঃখ দিতে চাই না, কিন্তু এখন তো একা থাকতে হচ্ছে যখন, এই একা জীবনটাকে কিভাবে সাজিয়ে নিয়েছেন সেটাই একটু শুনি আপনার কাছে। ধন্যবাদ অহনা, শুভ সন্ধ্যা সবাইকে। আমি আসলে খুব চঞ্চল টাইপের এবং বন্ধুসুলভ মানুষ, মানে খুব আড্ডাবাজ
তবে সেটা মানে লং টাইম না, একটা নির্দিষ্ট টাইমে। কিন্তু আমার কিন্তু একা একা থাকতে ভালো লাগে, মানে বাসায় একা থাকতে ভালো লাগে। আগে তো মেয়েজন কোচিং এ যেত, 4 ঘন্টা কোচিং এ থাকতো, আমিও 4টা ঘন্টা একটু আরামে থাকতাম বাসায়, কারণ আমি আমার নিজের মতো করে থাকতে পারতাম। হয়তো আবৃত্তি করতেছি বা কিছু একটা, কারণ মেয়ে বাসায় পড়ালেখা করলে তো আমি পারতাম না, আম্মু শব্দ হয় শান্ত না, মানে একটা ডিস্টার্ব থাকতো, ওর আব্বু থাকলেও পারতাম না। যে এখন খালি বাসায় এই জিনিসগুলো যে আমার নিজেকে নিয়ে আমি সময় কাটাতে পারতাম এই সময়টা। আর এখন তো মেয়ে নাই, এখন একদম আসলে একাই হয়ে গেছে, একা থাকি। আর কোরআন শরীফ, নামাজ, রোজা এগুলি আমার এখন সঙ্গী আর কি। এটা আপনার একটা সুন্দর নিজস্ব একটা মানে সময় হয়ে গেছে, এখন নিজের মতো করে থাকাটা মানে শিখেছেন। আল্লাহর সাথে আমার যোগাযোগ এখন আসলে মানুষ চমৎকার, এর থেকে সুন্দর সম্পর্ক তো হতেই পারে না আপু। হ্যাঁ, নেক্সাসে ঢুকি, কিন্তু আর এছাড়া আমার ভালো লাগে না কারোর সাথে গপ্প টপ্প আড্ডা। আসলে আমার আগের মতো আর মন চায় না। নিঃসঙ্গ সময়টা যাতে উপভোগ্য হয়, আমরা তো আছি লেডিস ক্লাব, চলে আসে আপনার কাছে। মরিয়ম আপুর কাছে আসি। মরিয়ম আপু, আমি একটু জানতে চাই যে আপু তো সামাজিক মানুষ, সবাইকে ভীষণ আদর করেন, তো সেই ক্ষেত্রে একা থাকলে একা থাকার সময়টা কাটান কিভাবে? শুভ সন্ধ্যা মহানা সবাইকে, স্টুডিওতে উপস্থিত আপুদেরকে খুব সুন্দর লাগছে ওনাদেরকে। আজকে মানে বিষয়টা অনেক সুন্দর, আপুরা অনেক সুন্দর করে বললেন। ওনারা সবাই টিচার, আর ওনাদের জগতের কথা বললেন, কাজের কথা এবং জীবনের কথা, একা থাকার। আসলে আমরা তো পড়েছিলাম যে মেন ক্যান নট লিভ অ্যালোন, আমরা মানুষ একা থাকতে পারে না, পড়েছিলাম বইয়ে। তারপর জীবনে এসে তো দেখি আসলে মানুষ একা থাকতে চায় না, মানুষ তো সামাজিক জীব, ইচ্ছে করলে একা থাকা যায় না। অনেকেই বিপদে পড়ে একা থাকে, ইচ্ছে করে একা থাকে, এরকম মানুষ খুব কমই আছে। যেমন বয়স হয়ে গেলে তখন ছেলে মেয়েরা দূরে থাকে, তখন মা বাবারা একা থাকে, এটা একটা বিষয় হয়। তখন সেজন্য মনে হয় যে এখন তো আমি অবসর জীবনে আছি, খুব একা হই নাই, তবুও কিছুটা একা। যে অফিসে যেতাম অনেক মানুষ ছিল, এখন মানে অনেক কিছু, যে আজকে যাকে আপনার যে বিষয়টা দিল যে একা থাকাও শিখতে হবে, এটা আজকে আমার মনে হচ্ছে আসলে মনে হয় শিখতে হবে। কারণ একা থাকা তো আমরা কখনো মানে ওইভাবে ভাবি নাই, তবে একা থাকা মাঝে একটা আনন্দ তো আছে। আমি কিছু সেটাও খুঁজে বের করতে হবে। একা থাকাটা বা নিঃসঙ্গ হয়ে যাওয়াটা তো আসলে কাম্য নয় আপু। কিন্তু দেখা যাচ্ছে একা যদি থাকতেই হয়, সেই সময়টা কিভাবে অতিবাহিত করতে হবে সেই বিষয়টা শেখার আছে। তরু আপুর কাছে আসি। সবাইকে ছোট ছোট সময়ই দিতে পারবো। তরু আপু, আপনি একটু আনমিউট করবেন এবং আপনি আমাদেরকে একটু জানাবেন যে আজকে একা থাকার সময়টা কিভাবে উপভোগ্য করে তোলা যায়, সেটাই শুনবো আপনার কাছে। তরু আপু শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনাকে। আপু সবাইকে শুভেচ্ছা। আসলে আজকের বিষয়টা আমি জানতাম না, যখনই দেখলাম তাড়াতাড়ি আমি জয়েন করলাম। আসলে একা থাকা যে দুইটা দিক আছে, তো একা একেবারে মানে অনিচ্ছাকৃত ভাবে থাকে, আর কেউ যদি সবাইকে নিয়ে থাকে, দুইজনের মনোভাব কিন্তু দুই ধরনের। যেমন আমার এখন ব্যাপারটা হয়ে গেছে যে আমার সামনে একাকিত্বের একটা বড় একটা, আমি বলবো যে একটা ডালা আমার সামনে অপেক্ষা করছে। আমার ছেলে চলে গেছে বাইরে, মেয়েটা আর 2-3 মাস পরে চলে যাবে। এখন থেকে আমি কান্নাকাটি শুরু করছি যে আমি এত কষ্ট পাচ্ছি আজকে কয়েক মাস থেকে, এবং আমি অপেক্ষা করছি আমার চাকরিটা তো যখন শেষ হয়ে যাবে তখন আমি কি করব। আমার মেয়ে এখন বলছে তুমি এখনই শুরু করছো, তাহলে আমরা কি বড় কিছু করবো না? তো এটারও কথা, তারপরও আমি যাই ওর কাছে আমি কথা বলি, এখন আমার খুব কষ্ট হয়। এই জন্য আজকে আমি আরো বেশি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে একা মানুষ থাকতে পারে না। তারপরেও যে মানুষ অনিচ্ছাকৃত, একজন আপু বললো যে আসলে অনিচ্ছাকৃত ভাবেও অনেকে একা হয়ে যায়। তো এটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ হতে হবে, আমাদের ধর্মকর্মের মধ্যে। আমি তো মানে একটা শিডিউল বানাই নিচ্ছি যে আমাকে একা থাকার শিখতে হবে। একদমই তাই আপু। আপনার কাছে এই যে আসলে অনেক অনেক দোয়া আপু। আপনার কষ্টটা আসলে বুঝতে পারি না পুরোপুরি, তবে কল্পনা করতে পারি যে আপনার একটা খারাপ সময়ই যাচ্ছে। সবসময় পরিবারের মাঝে থাকাটাই আসলে কাম্য আমাদের সবার, এবং আমরা যাতে সবাই মিলে থাকতে পারি সেটাই তো চাই। সেগুলো নিয়ে কথাবার্তা হবে, আরও অনেক বন্ধুরাই আছেন, সবার সাথে যদি কথা বলতে চাই সবাইকেই ছোট ছোট সময় দিতে পারবো। কিন্তু একটা বিরতি থেকে এসে স্টুডিওতেও কথা বলবো, আপনাদের সাথেও কথা বলবো, শুনবো একা থাকার সময়টা কি করা যায় এবং একা থাকা কিভাবে শেখা যায়, সেই বিষয়ে কথা হবে একটা বিরতি থেকে এসেই। সাথেই থাকুন, চলছে নিউ ইয়র্ক প্রেজেন্স লেডিস ক্লাব।
যখন ফিরে আসলাম তখন কিন্তু একেবারেই শেষ সময় চলছে। একা থাকা নিয়েও যে আমরা নারীরা এত গল্প করতে পারি সেটা শুধুমাত্র নিয়র নিবেদিত লেডিস ক্লাবেই সম্ভব, এবং আপনারাও আছেন আমাদের সাথে। আপনাদের প্রত্যেকের কাছেই দু লাইন করে শুনতে পারবো একা থাকার সময়টা আসলে কিভাবে আপনারা অতিবাহিত করেন, কিংবা শিখে নিয়েছেন নাকি শিখতে হবে, সবকিছুই জানবো। তার আগে আমাদের কাছে তিনজনই বেশ গুণী মানুষ আছেন, তারা মানুষকে অনেক কিছু শেখান, শিক্ষকতা করেন, এবং জেসিআই এর মাধ্যমেও নানান সোশ্যালাইজিং কাজকর্মে আপনারা যুক্ত আছেন, যেগুলোতে আসলে আমাদের সমাজের উন্নতি হচ্ছে, দেশের কথা ভাবছেন আপনারা। তা একসাথে যেহেতু এত কিছুর সাথে জড়িত আছেন, লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু জানতে চাই। আমরা এসে স্বর্ণাপুর কাছে আগে শুনি যে একা থাকার সময়টা দেখা যায় যে অনেকেই জানেন না যে আমি কি করব, অনেকেই কষ্ট পাচ্ছেন যে আমাকে একা থাকতে হচ্ছে। তো সেই সময়টা যদি একা থাকতেই হয়, সেই সময়টা নিজের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় বা সেই সময়টাকে কিভাবে অতিবাহিত করা যায় বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন, কারণ ওই যে আমি আমার কথার মাঝেই বলেছি যে একা থাকাটাকে আমি ব্যক্তিগতভাবে যে খুব পছন্দ করি ঠিক তা নয়, তবে হ্যাঁ প্রয়োজনের সময় তো সব কিছু জেনে নিতেই হয়। এখানে একজন আপা বলছিলেন উনি খুব আপসেট, তরু আপা সম্ভবত উনি বলছিলেন যে ওনার সামনের সময়টা খুব একা যাবে। আসলে সবার জীবনে এরকম সময় আসে কিংবা আসতে পারে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা তো আনঅ্যাভয়েডেবল, চলেই আসছে এই সময়টা, আপনাকে এই সময়টা কাটাতেই হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি আর কিছু নাও হয়, আমার যে খুব ভালোবাসার মানুষ, কাছের মানুষ আছে, আমরা তাদের সম্পর্কে একটু চিন্তা করি, তাদের জন্য একটা কিছু করি, উই ক্যান প্ল্যান সামথিং ফর দ্যাম। কিছু রান্না করলাম বা কিছু একটা তৈরি করে তাকে পাঠিয়ে দিলাম তার কথা চিন্তা করতে করতে, তাহলে কিন্তু মন ভালো হয়ে যাবে। ওই সময় আপনার মনে হবে না যে আপনি একা আছেন। সো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ। আর এটা ছাড়া ওই যে বললাম যে নিজেকে আবিষ্কার করার তো একটা ব্যাপার আছেই, নিজেকে সময় দেওয়ার, আর কিছু না হোক নিজের জন্য যে ইবাদত করার যে টাইমটা সেটাও আপনি কাজে লাগিয়ে নিতে পারেন। একদমই তাই, একদমই তাই। নুসরাত আপুর কাছে এসে শুনি। আমার এখানে মনে হয় যে যেহেতু আমরা প্রতিটা মানুষই ভিন্ন, তো আমাদের এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে ডিফারেন্ট। সবার জন্য যে সেম ফর্মুলা কাজ করবে তা কিন্তু নয়। এখন আমার কাছে যেটা মনে হয় যে সবসময় একটা নর্মাল ব্যাপার হচ্ছে আপনি যত পজিটিভ থিঙ্কিং করবেন আপনার সাথেও কিন্তু পজিটিভিটিই হবে। হ্যাঁ, তো একা থাকার সময়টা আপনাকে সবসময় ভাবতে হবে। আমার কাছে মনে হয় যে সবসময় পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যেই আমাদের থাকা উচিত, তাহলে আমাদের মনটা ভালো থাকবে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে কোন কাজে আমি আনন্দ পাচ্ছি। আমার ওই একার সময়টা আমি সেই কাজটা করলে আমার মনটা ভালো হয়ে যাবে, আমার ব্রেনটা রিল্যাক্স হয়ে যাবে, স্ট্রেসটা রিডিউস হয়ে যাবে, এবং দেখা যাবে যে আমি অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারছি। আমি যেটা ভাবছিলাম যে হাউ টু হ্যান্ডেল দিস, যেমন আপা ভয় পাচ্ছিলেন কিভাবে হবে, তখন দেখা যাবে যে আপাই কিন্তু অনেক সময় মনে হবে যে আমি তো ভাবিইনি যে এরকম একটা কিছু হতে পারে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একদম। আমরা এসে এখন নাওমি আপুর কাছে আসি, যার নাম হলো তুখবিতা, এবং তুখবিতা আর মানেটা এখনো জানা হয়নি, সেটা শুনে নি আগে। এই প্রশ্নটা আমি সব জায়গায় ফেস করি, wherever I go everyone asks me তোমার এটার মিনিংটা কি। আচ্ছা, মনে হয় আমার নামেরও প্রভাব আমার উপর কিছুটা পড়ে। ইট মিনস কাম এন্ড কোয়াইট। বাহ, তাহলে এই যে একা থাকার বিষয়ে আপনি একটা ডিগ্রি তো অর্জন করেইছেন নিজের সাথে, নিজে পড়াশোনা করে, সাথে নামটারও একটা প্রভাব আছে। তো সেই বিষয়ে এই জন্য আপনার কাছে লাস্টে আসলাম যে আপনি এসে এবার একটু বলবেন সবাইকে যে যারা আসলে একা হয়ে পড়েছেন তারা এই সময়টাতে নিজের সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারেন। এই যে আমি এখানে বলতে চাই যে সবাই কিন্তু বলছে যে এখন বাচ্চারা একা থাকে, কিন্তু বাচ্চাদেরকে, আমারও দুটো মেয়ে আছে, আমি কিন্তু তাদেরকে পিয়ানো, ভায়োলিন শেখাই, তারা আর্ট ক্লাসে যায়, তারা ভারতনাট্যম ড্যান্স শিখে, এগুলা করতে করতে কিন্তু আমি ওদেরকে বিজি রেখেছি। এবং ওরা যেভাবে শেয়ার করেছে অনেক ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দিয়ে ইনভলভ রাখি। বাট ইভেনচুয়ালি এই বাচ্চারা যখন বড় হবে, আমরা কি জানি ওরা কি বড় হয়ে একা হবে নাকি একটা ফ্যামিলির সাথে থাকবে বা সোশ্যাল একটা সমাজে ওভাবে মিক্স করে থাকতে পারবে। সোশ্যালি কিন্তু সবাই মিক্স করতে পারে কিছু না কিছু, একা থাকাটাই কিন্তু সবচেয়ে কঠিন। এখন বাচ্চারা যদি এই এজ থেকে কিছু কিছু প্রোডাক্টিভ জিনিস শিখে নিতে পারে, বড় হয়ে কিন্তু তারা এটাই কাজে লাগাতে পারবে যে ওরা নিজেকে কখনো একা ফিল করবে না। বিকজ এখান থেকেই ওরা নার্চার করে আমার যেমন এটা হয়েছে, আমি কখনো একা ফিল করি না, কারণ আমি অনেক কিছু নিজের থেকে বের করে নিতে পারি। আমি যেমন মেডিটেশন করি, তারপর এই যে যেমন নামাজ পড়া, তখন কিন্তু একটা মি টাইম একটা হয়। তা হেলথ ইজ ওয়েলথ।
আমরা কেন এক্সারসাইজ করব না? একটা এজের পরে কিন্তু এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি। আমাদের দেশে দেখা যায় একটা এজের পরে আমাদের অনেক ব্যথা হয়, প্রবলেম আসে, তখন পিপল আর ফোর্স টু গেট ইনটু এক্সারসাইজ। বাট আমার মনে হয় ডেইলি লাইফে এক্সারসাইজটা ইনভলভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আমাদের মেন্টাল হেলথকেও সাপোর্ট করে। এই যে পজিটিভ থিঙ্কিং যে আমরা অলওয়েজ বলি, আমাদের তো এই এক্সারসাইজের সাথে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। একদমই তাই, একদম অনেকগুলো একসাথে টিপস পেয়ে গেলাম কি কি করা যায়। এদিকে একটু জুমে আসি। জুমে এসে দেখতে পাচ্ছি আমাদের মমি আপু আছে। মমি আপু, আপনার কাছে একটু এসে জানতে চাই যে এই যে একা থাকার সময়টা, যদি কখনো একা হয়ে পড়েন, তো সেই ক্ষেত্রে সেই সময়টাকে কাজে লাগাতে কি করেন? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। অহনা আপু, অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। অনেকদিন পর দেখলাম। যাই হোক, শেষে শুধু এইটুকুই বলবো আপু, যে মানুষ তো সামাজিক জীব, তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষ দিন শেষে একা। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা মানুষকেই তার নিজস্ব জগৎ তৈরি করতে হবে এবং তার কর্মের মধ্যেই থাকতে হবে। একদমই তাই, ধন্যবাদ আপু। ভালোবাসি, কাজের মধ্যেই থাকি, আমি একাকিত্ব একটা ফিল করি না আপু। চমৎকার চমৎকার। আমাদের জেসিআই এর কোন আপা জানেন, এখানে ঈশা আপু চলে এসেছে। তো আমাদের ঈশা আপু ভীষণ মিষ্টি মানুষ, আমার সাথে তার গতবার আড্ডা হয়েছিল। ঈশা আপু একদম শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপুর কাছে শুনি আজকের বিষয়টা নিয়ে। ঈশা আপু একটু আনমিউট করে তারপর কথা বলবেন, আগে আনমিউট করবেন তারপরে কথা বলবেন। সবাইকে শুভ সন্ধ্যা। আর অহনাকে দেখে খুব ভালো লাগছে, এর আগে আমার কথা হয়েছিল এই শোতে। আর আমিও অ্যাকচুয়ালি স্পার্কস থেকে, সো যেতে ঢাকা স্পার্কস এর যে তিনজন আমার সামনে বসে আছে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত শিক্ষকতার মধ্যেই, সো তাদেরকে দেখে খুব ভালো লাগছে। আজকের টপিকটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আমার খুব বড় একটা ফ্যামিলিতে, সবসময় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, কিন্তু এর মধ্যেও একা থাকা শিখতে হয়েছে, কারণ জীবনের একটা পর্যায়ে পড়াশোনার জন্য আমি একা বেশ কিছু সময় কাটিয়েছি। আর আমরা অনেক সময় মনে করি যে একা থাকাটা কিন্তু মানে চার দেয়ালের মাঝখানে, কিন্তু একা থাকা কিন্তু বাইরেও, অনেক মানুষের ভিড়েও কিন্তু আমাদের একা থাকা শিখতে হয়। তো এই জিনিসটাই আমাদের আই থিঙ্ক একটু ভেবে নেওয়া উচিত। আর জিনিসটা হয় যে এখন পৃথিবীতে আমাদের ডিজিটাল মানে এখন এত প্ল্যাটফর্ম হয়ে গেছে, এত কানেক্টেড আমরা, তার মাঝেও কিন্তু নিজের একাকিত্বটাকে ওন করাটা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। আর এক্ষেত্রে আমি বলি যে আমি একা যখন থাকি তখন আমি সবসময় চেষ্টা করি যে নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করা, যে আমি আসলে ব্যক্তিগতভাবে কেমন আছি। অন্যদেরকে করতে করতে আসলে আমরা সবাই, আমার মনে হয়, নিজেকে ভুলে যাই। তো নিজেকে আবার ফিরে পাওয়া, নিজেকে খুঁজে পাওয়া, এটার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। একদমই আর আপুরা যেটা বলবো ওটা আসলেই মানে আসলে ভাবার বিষয়, যে একটা পর্যায়ে জীবনের বিভিন্ন পর্যায়ে তো আমরা আসলে একা থাকতে হয়। তো ওই সময় আমরা কি করতে পারি? তো একটা তো আছে যে নিজের জন্য কিছু করা, আর নিজেকে ঠিক করে অন্যদের জন্য করা, এটা নিয়েও আমাদের ভাবা উচিত। একদমই, অনেক ধন্যবাদ আপু। শেষ মুহূর্তে আসলো, আপনার কাছে কিছু শুনতে পারলাম। আর রুমা আপুর সাথে, নেলি আপুর সাথে, নার্গিস আপুর সাথে, খুকু আপুর সাথে কথা এখনো হয়নি, কিন্তু আমাদের সময়ের স্বল্পতা, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। কথা দিলাম এরপরে এসে সবার আগে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো আমাদের বিদায়ের সময় চলে এসেছে। তিনজনের কাছ থেকে প্রচুর শিখলাম, প্রচুর জানলাম। তিনজনকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। লেডিস ক্লাবে, নিয়র নিবেদিত লেডিস ক্লাবে আপনারা প্রতিনিয়ত নতুন বিষয় নিয়ে শোনেন, এবং সেক্ষেত্রে আজকের যে বিষয়টা ছিল সেটা থেকে আমরা এই মেসেজটাই পাওয়ার চেষ্টা করেছি যে নিঃসঙ্গতা নয়, বরং একা থাকার সময়টাকে নিজেকে কিভাবে আবিষ্কার করা যায় সেটাই যাতে আপনাদের জীবনে আসে, এবং আমরা যাতে প্রত্যেকটা সময় যখন একা থাকি নিজেকে শক্তিশালী করে তোলবার জন্য সেই সময়টাকে কাজে লাগাতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।